এই হলো ওয়েলস, এই হলো আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, হ্যাঁ। আর এই পাশে ধরে নাও ফ্রান্স, যেগুলো আমাদের লিটারেচারে বারবার আসবে। এই পাশে ধরে নাও জার্মানি। তুমি বলবা যে জার্মানি পাইছেন, এখানে তো বেলজিয়াম আছে, নেদারল্যান্ড আছে। পূর্বতন ম্যাপে এগুলো পরে দেশ হয়েছে, আগে জার্মানি ছিল এখানে মূলত, পরে এখন জার্মান ভাঙ্গা বেলজিয়াম, নেদারল্যান্ড এই দেশগুলো হয়েছে। নেদারল্যান্ডকে অনুসরণ করে কিন্তু বাংলাদেশের ডেল্টা প্ল্যানটা হয়েছে। আর ধরো এখানে পর্তুগালের কথা বলবো, পর্তুগাল, এখানে স্পেন গুরুত্বপূর্ণ, এখানে ইতালি গুরুত্বপূর্ণ, ইতালি গুরুত্বপূর্ণ, গ্রিস গুরুত্বপূর্ণ, তুরস্ক গুরুত্বপূর্ণ, তুরস্ক গুরুত্বপূর্ণ, ফিলিস্তিন গুরুত্বপূর্ণ, ফিলিস্তিন। আর আর এই পাশে তো এই এই হলো মিশর, মিশর গুরুত্বপূর্ণ, কারণ মিশর সভ্যতার প্রাণকেন্দ্র। আর এখানে হলো কি বলো, এখানে হলো মরক্কো। এগুলা গত ক্লাসে মনে হয় আমি দেখাইছিলাম কিনা জানি না। এইখানে হলো সুয়েজ খাল, সুয়েজ খালটা সভ্যতার অন্যতম একটা তোমার নির্ধারক, সভ্যতা পরিবর্তনের সুয়েজ খালের প্রভাব অনেক বেশি। আর এখানে তো লোহিত সাগরের কথা না বললেই না হয়, লোহিত সাগর। তো লোহিত সাগরের মনে রেখো, ফেরাউন কিন্তু অনেকে বলে যে নীল নদী পড়ে মারা গেছেন, কিন্তু কথাটা ঠিক না। কিন্তু ফেরাউন, তুমি যদি মিশরের ম্যাপটা দেখো, মিশর থেকে পার হয়ে পূর্ব দিকে আসতেছিল, লোহিত সাগর পার হইয়া যখন সৌদি আরবের দিকে আসতেছিল, তখনই কিন্তু এই যে পানির নিচে চাপা পড়ছে। আর এই পাশে সৌদি আরব আছে তো, হ্যাঁ, এই পাশে তো দেশগুলো আছেই। আচ্ছা, তো মূলত তুমি যদি ইংরেজি সাহিত্যের ইতিহাস আমরা চর্চা করতে যাই, মনে রাখবা, তোমাদেরকে একটা পারমিশন দিয়ে রাখি, তোমরা যদি কেউ চাও যে আমার কথাগুলা তুমি কোনো তোমার ডিভাইসে রেকর্ড করে রাখতে পারো, সমস্যা নেই, তুমি শুধু পরবর্তীতে শুনতে পারো, তোমার সুবিধা মতো রেকর্ড করে রাখতে পারবা। স্যার ডেনমার্ক, এখানে ডেনমার্কের কথা বলছিলাম, এখানে ডেনমার্ক আছে, ছোট্ট রাষ্ট্র ডেনমার্ক। এখানে স্কটল্যান্ড আছে, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে এইগুলোর নামও গুরুত্বপূর্ণ লিটারেচারে। নামটা কিনা বললাম, এটার নাম হলো নরওয়ে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। কারণ নরওয়ের কথা বললাম কারণ এখানে হেনরি গিবসন আছেন। আর এখানে তো উত্তর মহাসাগর, দক্ষিণ সরি, এখানে সরি, তার নাম কিনা তোমার, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার এই দেশগুলা। তোমাদেরকে তো ম্যাপের একটা ইয়ে দিছিলাম, এটা কি কাজ করছিল তোমাদের? ইয়েটা দিছিলাম যে, জি স্যার, জি স্যার, প্রচুর পরিমাণে ইয়ে করবা। আর যেইখানে যাবে আমি বলো সবসময় ম্যাপ ধরে আগাইবা, ম্যাপ ছাড়া কোনো কথা নাই, ম্যাপ ধরলেই হবে। মানে আমি বললাম আমি মোহাম্মদ, ধরো মোহাম্মদ সাল্লাম বদর, ওহুদ, তাবু কোথায় কিভাবে গেছেন, আমার কাছে কত ভালো লাগতেছিল তুমি বুঝতে পারবো না। কারণ অন্যরা সবাই ছবি তুলতেছে আর ইয়ে দেখতেছে, আর আমি উপলব্ধি করতেছি যে তিনি এইভাবে হাইটে এদিক দিয়ে আসছেন, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে গেছেন। এই যে শান্তিটা, এটা আমার সবচেয়ে বড় অর্জন। তুমি যদি বলো যে এই কয়েকদিনের মধ্যে আপনার সবচেয়ে বড় অর্জন কি, সবচেয়ে বড় অর্জন হলো যে যেগুলো আমি আগে শুনতাম এখন আমি বুঝছি, এবং এইভাবে তিনি কাজটা করছেন। ঠিক আছে, এইভাবে হাইটা তিনি এই 570 মিটার উপর, প্রায় আধা 15 কিলোমিটার, 700 মিটার উপরে হেরা গুহায় উঠছেন, এই পথটা দিয়ে উঠছেন এইভাবে। এই উপলব্ধিটা অনেক শান্তির। আচ্ছা, বা তুমি ইভেন আমি এটা আরো একটা বড়, তোমার একটু কথা বলে রাখি। আমি ইয়ারে জিজ্ঞেস করলাম যে ভাই, গারে সোর মোহাম্মদ সাল্লাম যেখানে লুকাইছিল, মানে হেরা গুহা, সরি, ইয়া গুহার নাম শুনছো কিনা? একটা পর্বতের মধ্যে হযরত সাল্লাম লুকাইছিলেন হিজরতের সময়, জানো কি? এটা শুনছো তোমরা কেউ? মানে যখন মোহাম্মদ সাল্লাম জানতে পারলেন যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, তখন তিনি মক্কা থেকে মদিনায় যাবেন। ঠিক আছে, কিন্তু মক্কা থেকে মদিনা কোন দিকে বলো, উত্তর না দক্ষিণ? মক্কা থেকে মদিনা উত্তর দিকে। উত্তর দিকে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে তিনি গেছেন দক্ষিণ দিকে। তো এই জন্য আমার কোনো মতে হিসেব মিলে না যে আরে এইখানে তিনি মিসফালা হইলো এই যে দক্ষিণ দিকের যাওয়ার কথা ওইদিকে, কিন্তু এদিকে আসছেন কেন? পরে আবিষ্কার করলাম, এখানে ইয়ারে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এটা কারণ মোহাম্মদ সাল্লাম যখন বের হয়েছে তখন সবাই তো মনে করছে যে কি ওই দিকে যাবে, উত্তর দিকে খোঁজ করছে সবাই, দক্ষিণ দিকে আর কেউ খোঁজ করে নাই। বুঝছে, এটা হলো মানে খুব কৌশলী। হ্যাঁ, তো এই মনে আমি কেন বললাম তোমারে এই যে দিকের জ্ঞানটা, এই যে দক্ষিণ দিকে কেন গেলেন, তো এই মানে শান্তিরে কোন জায়গায় মনে রাখবো যে আমরা লিটারেচারে পড়বো, স্টাডি সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি। শিক্ষা আমাদেরকে 3টা জিনিস দান করে। শিক্ষা, স্টাডিজ, মনে রাখবা ফ্রান্সিস বেকন,
তিনি হলেন ফাদার অফ ইংলিশ এসে, ইংরেজি প্রবন্ধের জনক, প্রবন্ধ রচনা লেখা যিনি আমাদেরকে শেখালেন তিনি এলিজাবেথান পিরিয়ডের বিখ্যাত সাহিত্যিক, নাম ফ্রান্সিস বেকন। তিনি তার বিখ্যাত অফ স্টাডিজ প্রবন্ধের প্রথম লাইনে যেটা বলছেন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, পরীক্ষার প্রশ্ন, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি। তুমি আমরা যে পড়াশোনা করছি, এই যে লিটারেচারের কথা তুমি শুনছ, ফজিলত তিনটা। একটা হলো 1 নম্বরে শান্তি, ভালো লাগছে পড়াশোনার ভিতরে, কারণে একটা ইতমিনানে কালব, মানে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, মনের ভেতরে যে প্রশান্তি, এটা অনেক ব্যাপক। সেকেন্ড, পড়াশোনা তোমার আত্মিক প্রশান্তি দেবে, ভালো লাগা দেবে। ওই ভালো লাগা না থাকলে এগুলো পড়াশোনা না। সেকেন্ড, সম্মান, তুমি যে জানো, লার্নেড পার্সন, এডুকেটেড পার্সন, দেখবা যে এটার একটা সম্মান, মানুষ সম্মান করবে, সালাম দেবে। তৃতীয়ত, মানে ভালো একটা রিজিকের ব্যবস্থা করবে। এই যে ধরো ক্লাস নিচ্ছি, নিশ্চয়ই অবশ্যই এখানে সম্মানই আছে। এই যে ধরো তুমি সরকারি একটা ভালো একটা পড়াশোনা করতেছো, ভালো চাকরি, হাইলি স্যালারি জব হবে। তো ফ্রান্সিস বেকনের স্টাইলটাই আমরা সামনে পাবো। এক বাক্যে অনেক কথা বলেন, ওনার নাম ফ্রান্সিস বেকন, এপিগ্রামাটিক, এটা বলা হয় লাইক হ্যামার, অল্প কথা বলে কিন্তু এটার মানে ব্যাপক বিস্তৃত। তো শিক্ষার গুণ তিনটা। প্রথমে আমরা কি করি, আনন্দ লাভ করি, তারপরে এটা সম্মান দেয় আমাদেরকে, আর ভালো জীবিকা অর্জনের। এই যে সৌদি আরব যাওয়ার পরে আমি একবেলাও, আমার টার্গেট ছিল, যেহেতু আমি কোনো কাফেলার সাথে যাইনি, মনে রাখবো আমি খুব ইন্ডিভিজুয়ালি গেছি। আমি আমার ওয়াইফ চিন্তা করছি যে একদম টিকিট কাটা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, অনেক ভুল কাজ করছি এই মানে কাফেলার সাথে না যাওয়ার কারণে। কাফেলা হলে তো আমার কাফেলা নিয়ে ঘুরিত, কিন্তু আমি তো কেউ আমার ঘুরা কেমনটা, আমি নিজেই এক্সপ্লোর করা। তো আর তোমার একটা কথা জানে রেখে, সৌদি আরবের ইংলিশের ইও বোঝে না, 1 2 3ও বোঝে না, যে 30 রিয়েল না 20 এটাও বোঝে না, মানে 20ও বোঝে না। এই হলো আরবিতে তুমি গুগল ট্রান্সলেট বা কিছু টুকটাকের হেল্প নিছি, এই আর কি। আচ্ছা, তারপরে তোমার জানার না না, ওরা নিয়ে গেলে তো বিপদে পড়তাম, মানে এটা অনেক রাশ, মানে এত ভিড়, এটা কল্পনা করা যায় না। তো আচ্ছা, যাই হোক, তো কি বললাম, তো ঠিক আছে। তো শিক্ষা, এটা এই হলো বিষয় আর কি। আচ্ছা, তো আসো আমরা ইংরেজি সাহিত্যের প্রথম যুগ যেটা দেখবো যে আমরা দিয়ে দিছি, প্রথম যুগটার নাম হলো অ্যাংলো, ANGLO, অ্যাংলো সেকশন পিরিয়ড। এবং এটা তাদের সময়সীমা ছিল 450 সাল থেকে 1066, 1066। তুমি যদি বলো যে আমি কিছু লিখবো না, তুমি মনোযোগ দিয়ে শোনো, পরে আমি দেখাবো যে এই লাইনটা কোথায় লেখা আছে, আগামী ক্লাসে শুরুতে আবার ভিজুয়ালাইজ করে দেবো, শুধু মন দিল দিয়ে শোনো। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত, এটার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটাকে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হয়, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, ইংলিশ ENGLISS, ইংলিশ পিরিয়ড। বলবা যে ওল্ড ইংলিশ পিরিয়ড কেন বলা হয়, এবার শোনো। এই যে দেখতেছো নিশ্চয়ই ইংল্যান্ড, হ্যাঁ, একটা সময় যদি তুমি বলো, এই একটা সময় ইংল্যান্ড কাদের দখলে ছিল, একটা সময় ইংল্যান্ড ইতালির দখলে ছিল। তুমি ঘড়ির কাঁটা ঘুরাইয়া আজ থেকে 2000 বছর আগে চলে আসলে দেখবা এইখানে আর ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ এমন বলতে কিছু নাই, আছে সিভিলাইজেশন, বিভিন্ন রাজার অধীনে কিছু সভ্যতা। যেমন আমাদের ভারতবর্ষে আছে তোমার কি, তোমার সিন্ধু সভ্যতা, মিশরে আছে ইজিপশিয়ান সিভিলাইজেশন, ইরাকের মধ্যে আছে মেসোপটেমীয় সভ্যতা, পার্সিয়ান সিভিলাইজেশন ইরানের মধ্যে, এইখানে তোমার কি বলো ইনকা সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, বিভিন্ন সিভিলাইজেশন গুলা ছিল। এই রোমানরা ছিল এমন জাতি, তাদের অধীনে পুরা ইউরোপ দখলে ছিল তাদের, আর হলো এখানে আফ্রিকার অনেক অঞ্চল তাদের দখলে ছিল। মনে রাখবা লেটেস্ট সিভিলাইজেশন, সবচেয়ে পাওয়ারফুল যে সিভিলাইজেশন, তো এই সিভিলাইজেশনের আন্ডারে পুরো ইউরোপ ছিল। মনে রাখবা ইতালির পূর্ব নাম, ইতালির মধ্যে, ইতালিকে কেন্দ্র করে, রোম শহরকে কেন্দ্র করে রোমান সিভিলাইজেশন বা রোমান সভ্যতা কি গড়ে ওঠে, ইতালিকে কেন্দ্র করে, এবং এই পুরাটাই রোমানদের দখলে। এখন মনে রাখবা এই রোমানদের ভাষার নাম হলো ল্যাটিন ভাষা।
বর্তমানে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কমন ল্যাঙ্গুয়েজ, সারা পৃথিবীতে মোটামুটি তুমি যে ভাষাটা দিয়ে কথা চালাইতে পারবা ওই ভাষার নাম কি বলো? বর্তমান লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কমন ল্যাঙ্গুয়েজ কোনটা বলো? স্যার ইংলিশ। ইংলিশ। আগে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল, কমন ল্যাঙ্গুয়েজ ছিল আজ থেকে 500 বছর আগে ল্যাটিন। ল্যাটিন হলো ইতালির ভাষা। প্রাচীন ইতালির রোমান সভ্যতার ভাষার নাম হলো ল্যাটিন। আর ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আর ল্যাটিন আমেরিকার মধ্যে বিশাল পার্থক্য। ল্যাটিন আমেরিকা হলো এই দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার ওই দেশ যেগুলা একসময় পর্তুগাল এবং স্পেনের কলোনি ছিল। মনে রাখবা, পর্তুগাল এবং স্পেনের যে কলোনিগুলো ছিল দক্ষিণ এবং মধ্য আমেরিকায়, এটার নাম লাতিন আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, প্যারাগুয়ে, এগুলা, চিলি, বলিভিয়া। তো এগুলো হলো ল্যাটিন আমেরিকা। আর ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাটিন আমেরিকা এবং ল্যাটিন ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা দেখি হ্যাঁ ফ্রান্স হচ্ছিল, আমরা দেখি যে না ফ্রান্স ছিল। আচ্ছা দেখো, আমরা যদি এখানে কি ইতিহাস পর্যালোচনা করি, আমরা দেখি যে রোমানদের দখলে ছিল পুরো ইউরোপ। এই রোমানদের কাছ থেকে 400, মনে একটা রোমানদের ভাষার নাম কি একজন বলতো? স্যার রোমান ভাষা স্যার। মানে রোমানদের ভাষার নাম হলো রোমান। হ্যাঁ, ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা, ল্যাটিন, নট রোমান ভাষা বলবা না, ল্যাটিন ভাষা। হ্যাঁ, এ দেখো লতিফ স্যারের বইটা এখানে খোলো, খুলে দেখো যে একটা অধ্যায় আছে, আমি তোমার বলে দিতেছি। ল্যাটিন অ্যাডজেক্টিভ নামের একটা অধ্যায় আছে কিনা দেখো তো। ল্যাটিন অ্যাডজেক্টিভ নামের একটা তালিকা আছে দেখো। মানে অর্থাৎ ইংল্যান্ডে ল্যাটিন ভাষা যেহেতু ইংরেজ, আচ্ছা বলতেছি ল্যাটিন ভাষা কেন, ইংল্যান্ডে ল্যাটিন কোথা থেকে আসছে? তাহলে এই ইংল্যান্ড একটা সময় রোমানদের দখলে ছিল। একজন রিপ্লাই করো, ইংল্যান্ড কার দখলে ছিল? রোমানদের দখলে ছিল। রোমান স্যার। আমি একটা ওই একবার ঈদে মিলাদুন নবীর একটা আলোচনায়, মানে বাড়িতে, আমাদের বাড়ির মসজিদে মাঝে মধ্যে একটু আমি গেলে কথাটা বলতে সুযোগ দেয়, সেখানে আমি একটা বিষয় উপস্থাপন করছিলাম যে এই মানে রোমানদের নিয়ে আর কি একটা আলোচনা করছিলাম। হ্যাঁ, অনেকে শুনছে অনেক। এই মনে রাখবা, রোম এমন সিভিলাইজেশন যেটার নামে একটা সূরা আছে। সূরার নাম কি বলো? স্যার সূরা রোম। সূরা রোম মানে শুরুটা রোম হচ্ছে স্যার। গুলিবাতির রোম, দ্য বাইজেন্টাইনস হ্যাভ বিন ডিফিটেড। রোমান সভ্যতাটা একটা মজার বিষয়, কারণ রোমান সভ্যতা না শুনে নিও, ইতালি রোমান সভ্যতা এখানে কিন্তু ইতালিকে কেন্দ্র করে রোমান সভ্যতা। কিন্তু সম্রাট কনস্ট্যান্টাইন নামের একজন শাসক আছেন, বলো নামটা কি বলছি? স্যার কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন। তিনি কি করছেন, এই রোমান সভ্যতার রাজধানী ইতালি থেকে নিয়ে আসছেন তুরস্কে, এবং উনার নামে ওই শহরের নামকরণ করছেন কনস্টান্টিনোপল। বলো কনস্টান্টিনোপল কোথায়? ইস্তাম্বুল। তুরস্কে। বর্তমান নাম কি বলো? ইস্তাম্বুল। ইস্তাম্বুল। তাহলে রোমান সভ্যতার রাজধানী সবসময় রোমে ছিল না। সম্রাট কনস্ট্যান্টাইন ইতালি থেকে ট্রান্সফার করে নিয়ে আসছেন এটা তুরস্কে, এবং তুরস্কের মধ্যে এই বর্তমানে এটা নাম হলো ইস্তাম্বুল, এই যে দুইটা মহাদেশকে যুক্ত করছে। তো মনে রাখবা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু ইতালির রোমান সভ্যতার রাজধানী নট রোম, নট ইতালি, ইতালিতে না, এটা কোথায় বলো? কনস্টান্টিনোপলের মধ্যে ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু সময় সমসাময়িক রাজা ছিলেন হিরাক্লিয়াস। এগুলো গুগলে সার্চ দিয়া লেখা রাখো, হিরাক্লিয়াস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু। এইগুলা লেখা গুগল সার্চ দিও, তোমার এক্সট্রা পড়া বলে রাখি, এগুলো তোমার অন্তর জ্ঞান বাড়ানোর জন্য। সূরা রোম নিয়ে গভীরতর জ্ঞান অর্জন করবা। সূরা রোম কি, যদি তুমি ইতিহাসটা বুঝো তাহলে বুঝবা যে তোমার ম্যাপের জ্ঞান ভালো। আর হলো কি বললাম না, হিরাক্লিয়াস নিয়ে দেখবা যে কত কথা আছে। হিরাক্লিয়াস নিয়ে সরাসরি বুখারী শরীফের হাদিস আছে হিরাক্লিয়াস। হাওয়েভার, এবার আমার কথা শোনো, ইংল্যান্ডে একজন রাজা, রোমান সম্রাট প্রবেশ করছেন। শোনো, ইংল্যান্ডে প্রবেশ করছেন, ওনারা দেখে সবাই পালাই গেছে। উনি এসে বলেন যে ভেনি ভেডি বেসি, আই কেম, আই স, আই কনকয়ার্ড। আমি এলাম, চারিদিকে দেখলাম, সবাই পালাই গেছে, এন্ড আই কনকয়ার্ড, আমি জয় করে ফেলছি। বলো এটা কোন রাজা বলছিলেন? স্যার আলেকজান্ডার। এই হয় নাই, জুলিয়াস সিজার। ইয়েস, থ্যাংক ইউ, জুলিয়াস সিজার। উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত নাটকের নাম জুলিয়াস সিজার, ভেনি ভিডি ভিসি। আচ্ছা, এখন ইংল্যান্ড কাদের দখলে বলো? ইংল্যান্ড কাদের দখলে? রোমানদের দখলে। ইয়েস কিনা বলো? একটু বুঝছো? ইংল্যান্ড রোমানদের দখলে, এই কথাটা বুঝছো কিনা বলো? জি স্যার। ইংল্যান্ড ইতালির মানে রোমান সভ্যতার দখলে ইংল্যান্ড হয়েছে। আচ্ছা, যদি এটা বুঝা থাকো তাহলে আবার আমার বাকি কথা শোনো। 450 সালে দেখো,
450 সালে ইংল্যান্ডকে আক্রমণ করলো জার্মানির এই যে এইখানের সেকশনরা, এই জার্মানির উত্তর জার্মানি, এখন যেটা বেলজিয়াম নেদারল্যান্ড করছে, ওই জার্মানির উত্তর অংশে পশ্চিম অংশের সেকশন উপজাতি, সেকশন উপজাতি, বলো কি উপজাতি? সাইফুল ইসলাম মিউট করে ফেলো। সেকশন উপজাতি তারা কি করলেন? এই সাগর পাড়ি দিয়ে ইংল্যান্ডে ঢুকছেন, ঢুইকা ইংরেজদেরকে, কাদেরকে তাড়াইছেন বলো, কাদেরকে তাড়াই দিচ্ছেন? রোমানদেরকে। ইয়েস, রোমানদেরকে তাড়ালেন এবং তারা 1066 সাল পর্যন্ত ইংল্যান্ড নামের ভূখণ্ডটাকে দখল করে রাখলেন। এই জন্য যুগটার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। 1757 সালে পলাশী যুদ্ধ হইল, 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা দখল করে রাখলো, এটার নাম ব্রিটিশ আমল। এটা বুঝছো কিনা বলো? জি স্যার। এইটা যেমন ব্রিটিশ আমল, ঠিক এই 450 সালে জার্মানির সেকশনরা ইংল্যান্ডে ঢুকছে, 1066 সাল পর্যন্ত দখল করে রাখছেন। এরা তাদের আগে রোমানরা ছিল, রোমানদের কাছ থেকে তারা ইংল্যান্ড নামের ভূখণ্ডটাকে দখল করে নেন। তাহলে এটার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। বলবা এটাকে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ কেন বললেন? কারণ এই যুগের মধ্যেই ইংরেজি সাহিত্যের প্রাচীন নিদর্শন বিওলফ নামের একটা মহাকাব্য, BEOWULF, বিওলফ নামের একটা মহাকাব্য আমরা এই যুগেই খুঁজে পাই। এই কারণে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডকেই আমরা বলি দিস ইজ কল্ড দ্য ওল্ডেস্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। স্যার অ্যাংলো স্যাক্সন জাতি স্যার জার্মানি? হ্যাঁ, জার্মান জাতি। হ্যাঁ, এরা ভাষাও জার্মান। এই বিওলফ টিউলফ কিন্তু পড়তে পারবা না, বিওলফের ভাষা জার্মান ভাষায়। বলবা চর্যাপদের ভাষা কি বাংলা? না। না স্যার। তাহলে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদের ভাষা কি বাংলা? না স্যার। তাহলে বোঝা গেল ভাষা না হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এটা শান্ত ভাষা, এটা ভাষায় এখনো বাংলার সাথে মিলে নাই, এখন আলো আধারী ভাষা। তাহলে মনে রাখবা কি, ওই যে বলবা যে বিওলফ, তাহলে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন কেন? ইংল্যান্ডের ভূখণ্ডে প্রথম রচিত গ্রন্থ, আদি গ্রন্থ। হ্যাঁ, ওকে, তো হয়ে গেল। তাহলে 450 সাল থেকে এর আগে কি ইংল্যান্ডের ভূখণ্ডে কোনো সাহিত্য হয় নাই? আমরা পাই না। এই রোমানদের আমলে অনেক ভাষা আসছে। এই যে লেটিন ল্যাঙ্গুয়েজ আছে না, লেটিন স্যার এটা কি বাংলার চর্যাপদ বলা যায় স্যার? মানে চর্যাপদের মতো বাংলা সাহিত্যের চর্যাপদ যেমন ইংরেজি সাহিত্যের বিওলফ তেমন। জি স্যার, জি স্যার। তাহলে এবার খেয়াল করে দেখো, তুমি বলবা যে কি এই তাহলে বিওলফ আর চর্যাপদের সাথে মিলাই দিলাম আর কি। হ্যাঁ, তাহলে রোমানদের কাছ থেকে সেকশন করে বের হয়েছে। আচ্ছা, এবার আসো 2 নম্বর যুগ। আমি আবার ক্লাস শেষে রিভিউ করাবো। 2 নম্বর যুগের নাম হলো, কত সাল থেকে বলো? দা মিডল ইংলিশ পিরিয়ড। দা মিডল ইংলিশ 1500 থেকে স্যার। 1066 থেকে 1500। 1066 সাল থেকে 1500 সাল। আচ্ছা, এটার মধ্যে 3টা ভাগ আছে, আমরা জানি। 3টা ভাগ কি? 1 নম্বর, ওরে এটা তো কালে নেই। 1 নম্বরে হলো 1066 সাল থেকে 1340, নাম অ্যাংলো নরম্যান। 2 নম্বরে 1340 থেকে 1400, নাম হলো এজ অফ চসার, CHAUCER, চসার। 3 নম্বর 1400 সাল থেকে 1500, নাম হলো দা ডার্ক। গল্প শোনো, গল্প শুনলেই চলবে। আমি আবার বললাম, যারা মনে রাখবা ফার্স্ট টাইম আমার কথা শুনতেছো, টেনশন নিও না। আবার আগামী ক্লাসে যখন আরেকবার শুনবা তখন দেখবো যে রাস্তা ক্লিয়ার। 1066 সাল থেকে 1500, এটার নাম ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। আর বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 সাল থেকে 1350। ধারণা করা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন প্রবেশ করছেন, তারপরের আমলটা এটাকে মধ্যযুগ বলা হয়, মধ্যযুগের অন্ধকার যুগ বলা হয়। যদিও এইখানে আমরা কোনো গ্রন্থ পাই, শেখ শুভদয়া,
তারপরে কি বলো? স্যার বেশ কয়েকটা গ্রন্থ পাওয়া গেছে। তবে এটা আদৌ অন্ধকার যুগ কিনা এটা নিয়ে এটা বিতর্ক আছে। আচ্ছা, 1066 সাল থেকে 1340 সাল পর্যন্ত অ্যাংলো নরম্যান কেন বললাম? 1066 সাল কেন বিখ্যাত? 1066 সাল কেন বিখ্যাত? তুমি যদি বাংলাদেশের কাউকে বলো, রুসাফারে জিজ্ঞেস করো, রুসাফা বাংলাদেশের একটা বিখ্যাত তারিখের নাম বলো, রুসাফা বলে ফেলবো 1971 সাল। আরেকটু যদি রুসাফার বড় কেউ থাকে, বলবো যে বাংলাদেশের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে একটা বিখ্যাত তারিখের নাম বলো তো, বলবো যে 1757 সাল। এগুলো আমাদের ভিতরে আছে না? ইংল্যান্ডের কোনো বাচ্চারা যদি বলো যে ইংল্যান্ডের ইতিহাসে একটা বিখ্যাত তারিখের নাম বলো, ওরা বলবে 1066 সাল। কেন? 1066 সালে নরম্যান অ্যাটাক হয়। নরম্যান অ্যাটাক, নরম্যান অ্যাটাকটা কি বলতেছি? নরম্যান অ্যাটাক। নরম্যান অ্যাটাক কি? নরম্যান অ্যাটাকটা হলো ইংল্যান্ডের দক্ষিণ দিকে ফ্রান্স, খেয়াল করো, দক্ষিণ দিকে ফ্রান্সের দুর্ধর্ষ উপজাতি নাম হলো নরম্যান, যারা নরম্যান্ডিতে বাস করত। এই নরম্যানরা, মনে রাখবা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা চ্যানেল আছে, নাম হলো ইংলিশ চ্যানেল। এটাকে প্রথম ভারতীয় যিনি সাতরাইয়া পাড়ি দিচ্ছেন, নামটা কি? ব্রজেন দাস। এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে, মনে রাখবা, ইংল্যান্ড এবং ইয়ার মধ্যে, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা টানেল আছে, টানেল নাম হলো কর্ণফুলী টানেল। কি নাম বলো? টানেল। হ্যাঁ, সাবধান, ঠিক আছে না? হ্যাঁ, ইউরো টানেল বা চ্যানেল টানেল। হ্যাঁ, ওইটার আদলে বাংলাদেশের কর্ণফুলী টানেলকে অনুসরণ করে এটা বানানো হয়েছিল, তাই না? অনুসরণ করে বাংলাদেশ। হ্যাঁ, তাহলে এই তুমি বুঝছো নিশ্চয়। এবং এখানে একটা প্রণালী আছে, বলো প্রণালীর নামটা কি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে? ডোভার। বলো ডোভার। এই ডোভার প্রণালী নিয়ে একটা কবিতা আছে ইংরেজি সাহিত্যের ম্যাথিউ আর্নল্ড তার বিখ্যাত দুঃখবাদী কবি। বাংলা সাহিত্যে যেমন যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয়, ইংরেজি সাহিত্যের দুঃখবাদী কবির নাম ম্যাথিউ আর্নল্ড। তার একটা বিখ্যাত কবিতার নাম ডোভার বিচ, ডোভার সৈকত। দেখছো কিনা তুমি? যে এই যে ডোভার বিচ কি মনে রাখা থাকবে? তুমি বুঝতেছো যে ইংল্যান্ডের এখানে ডোভার প্রণালীতে বসে বললেন, আরে ডোভার প্রণালী, আরে ডোভার বিচ। তুমি কত কিছু ইতিহাস, তুমি কত কিছু দেখেছো, জীবনের দুঃখ। তোমার একটা সময় মানুষের কত বিশ্বাসী মানুষ দেখছো, এখন মানুষের ভিতরে ঢুকেছে সংশয়, সব সংশয়বাদী। তো এই ডোভার প্রণালী এখানে। তো ইংল্যান্ড, তাইলে আবার আসো, মনে রাখবা, আমি যদি গল্পের ছলে অন্য কোথাও চলে যাই, আমি তোমার একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আমি এই পড়াচ্ছি অ্যাংলো নরম্যান, তোমার সাথে একটা ডোভার প্রণালী জানাই আসলাম। আমার উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন। মনে রাখবো যে আমি তোমার একটা মেসেজ দিয়ে রাখলাম যে তুমি যখন আরেকবার শুনবা ডোভার প্রণালী, ম্যাথিউ আর্নল্ড, তিনি দুঃখবাদী কবি, তিনি বাংলা সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের সাথে, এগুলো যে পরীক্ষার কোশ্চেন এগুলোই আসছিল। আচ্ছা, এই ফ্রান্সের এই দুর্ধর্ষ নরম্যান উপজাতি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে ঢুকলো। তারা ঢুইকে দেখতেছে ইংল্যান্ড রাজত্ব করতেছে কারা, রোমানরা নাকি স্যাক্সনরা? উত্তর বলো। স্যাক্সনরা। থ্যাংক ইউ সো মাচ। এই 1066 সালে জার্মানির স্যাক্সনদেরকে তারা সোজা বললো যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, জায়গা মতো চলে যাও। যারা ইংল্যান্ড থেকে জার্মানিতে পাঠাই দিয়েছে মাইরা। আর তারা 1340 সাল পর্যন্ত ইংল্যান্ড দখল করে রাখার কারণে এই যুগের নাম অ্যাংলো নরম্যান পিরিয়ড। কথা কি ক্লিয়ার? জি স্যার। আরো যদি নরম্যানরা দখল করছে, অ্যাংলো হলো ইংরেজ জাতীয়। মনে রাখবা, অ্যাংলো শব্দটা ব্যবহার করেছে ওরা পরবর্তীতে ইংল্যান্ডে বড় হয়েছে। মনে রাখবা, অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো পাকিস্তানি, মানে তার পূর্বপুরুষরা কোথায় বলো? ইংল্যান্ডে। মানে অর্থাৎ অন্য দেশ থেকে আসছে, কিন্তু এসে ইংল্যান্ডের মানে বড় হয়েছে। অ্যাংলো কোন দেশ থেকে আসছে স্যার? অ্যাংলো হলো না, অ্যাংলো অন্য কোন দেশ না, অন্য। অ্যাংলো শব্দের ব্যাখ্যা বলে রাখতেছি। অ্যাংলো শব্দটা মনে রাখবা, ইংলিশ শব্দটা হয়তো ধারণা করা হয়েছে অ্যাঙ্গেলস থেকে আসছে। অ্যাঙ্গেলস মানে হলো বর্ষি। ওই সময় লোকেরা বর্ষি দিয়ে মাছ ধরে জীবিকা অর্জন করতো, এই জন্য এদেরকে বলা হয় অ্যাংলো। এই একটা ব্যাখ্যা। আর অ্যাংলো শব্দের সাধারণ অর্থ হলো ইংরেজ জাতীয়। ভারতবর্ষে যখন অনেক লোক 1757 সাল থেকে 1947 পর্যন্ত প্রচুর ইংরেজ ভারতবর্ষে জন্মগ্রহণ করছেন। ধরো যারা আসছেন শাসন করার জন্য, ওরা তো কি করছেন বলো? এখানে অনেক ইংরেজ জন্মগ্রহণ করছে না বলো তো? তাহলে এরা হলো অ্যাংলো ইন্ডিয়ান।
এই অনেক ইংরেজ ভারতবর্ষে জন্মগ্রহণ করছে কিনা সেটা বলো। জি স্যার। এরা জি, স্যার। অ্যাংলো ইন্ডিয়ান। তাহলে অ্যাংলো শব্দটার অর্থ হলো ইংরেজ জাতীয়। আচ্ছা, এবার আসো। তো এর নাম হয়ে গেল অ্যাংলো নরম্যান পিরিয়ড। তাহলে আঙ্গুল তুমি তিনটা তোলো। অ্যাংলো নরমান মানে তাহলে কি স্যার, নরম্যানের যারা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল? নরম্যান যারা ইংল্যান্ডে নরম্যানরা তো হয়েই গেল, এরপরে নরম্যানদের বংশীয়রাই তো ইংল্যান্ডে জন্মগ্রহণ করতে করতে তো এরাই তো রাজত্ব করছে। বুঝছো না বিষয়টা? হ্যাঁ, এবার আসো, আঙ্গুল তিনটা তুলো। একটা সময় ইংল্যান্ড নামের ভূখণ্ড ইতালির মানে রোমানদের দখলে ছিল। এটা যুগের নাম না, কিন্তু এদের ভাষা প্রচুর পরিমাণে ইংল্যান্ডে আসছে। এই যে সান থেকে সোলার, সোলার ল্যাটিন ভাষা, মুন থেকে লুনার, এটা ল্যাটিন ভাষা, এগ থেকে ওভাল, স্কুল থেকে একাডেমিক, হ্যাঁ একাডেমিক, এরপরে মাদার থেকে ম্যাটার্নাল, ফাদার থেকে প্যাটার্নাল, টুথ থেকে ডেন্টাল, বুঝছো কিনা, ল থেকে লিগেল। তো হাজার হাজার শব্দ ল্যাটিন ভাষা থেকে আসছে। এটা মাথায় রাখতে হবে ল্যাটিন। কারণ ল্যাটিন ভাষা কেন আসছে? কারণ একটা সময় ইংল্যান্ড ল্যাটিনদের দখল মানে রোমানদের দখলে ছিল। তাতে কোনো সমস্যা নেই। আমরা দেখি রোমানদের কাছ থেকে 450 সালে জার্মানির দুর্ধর্ষ স্যাক্সন উপজাতি ইংল্যান্ড দখল করে রোমানদেরকে তাড়াই দেয়, এবং 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত ইংল্যান্ড দখল করে রাখার কারণে এই যুগের নাম হলো অ্যাংলো স্যাক্সন, এবং এটাকে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ বলি। তারপরে 1066 সালে এই জার্মানির স্যাক্সনদেরকে তাড়িয়ে দিলেন ফ্রান্সের নরম্যানরা এসে। কি বাড়ি দিয়ে আসছিল বলো? ইংলিশ চ্যানেল। বাড়ি দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা ইংরেজদেরকে শাসন করেন, শোষণ করেন, তাদের ইংরেজদেরকে নরিশ করেন, মানে রাজত্ব করেন। ফলে 1340 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় অ্যাংলো নরম্যান। তাহলে তিনটা আঙ্গুলের ইতিহাস 1340 সাল পর্যন্ত বুঝছো। 450 সালের পূর্বে ইংল্যান্ড ছিল রোমান সভ্যতার দখলে, রোমানদের দখলে। এই সময় ল্যাটিন ভাষা চাপিয়ে দেওয়া হয়। ইয়েস অর নো? ইয়েস। কোনো গ্রন্থ পাই না, এই জন্য আমরা ইতিহাসে এটা পড়ি না। এটা ইংরেজি সাহিত্যের কোনো যুগ না। সেকেন্ড, এরপরে জার্মানির স্যাক্সনরা এসে ইংল্যান্ড দখল করছে, এই যুগের মধ্যে একটা গ্রন্থ পাই, এই জন্য এটা ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ। 450 সাল থেকে 1066। ওকে কিনা বলো? জি স্যার। জি স্যার। 1000। এরপরে এটা প্রাচীন যুগ চলে গেল। মধ্যযুগের প্রথম অংশটাতে আমরা দেখি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে নরম্যানরা আসলো, স্যাক্সনদেরকে তাড়াই দিল। 1340 সাল পর্যন্ত তারা দখলে রাখলো অ্যাংলো নরম্যান পিরিয়ড। ওকে কিনা? ওকে। ওকে। সহজ হিসাব বলবা যে 1340, এমন এবার মূল ফাংশনে আসতেছি। একটা আঙ্গুল তুলে তিনটা বুঝাই দিবা যে 1340 সালের ইংল্যান্ডের ইতিহাস শুনবেন। শোনেন, ইংল্যান্ড একটা সময় ইতালির রোমানদের দখলে ছিল। সুরা রোম পড়বেন, রোম পড়লে বুঝবেন রোমান কারা, একটা দুনিয়া সব দখল করে রাখছিল ওরা। এদের ভাষা হলো ল্যাটিন, এই জন্য ইংরেজি প্রচুর ল্যাটিন ভাষা। তারপরে জার্মানির স্যাক্সনরা, ইংল্যান্ডে প্রচুর পরিমাণে জার্মান ভাষা। ইংরেজিতে কথা বলা সহজ না, খুব কঠিন। ইংরেজি ভাষা নাই বললে চলে। কোনোটা ল্যাটিন, কোনোটা জার্মান, কোনোটা ফ্রেঞ্চ, নইলে কোনোটা গ্রিক। এই 4 ভাষা থেকে ইংরেজি ভাষা উদ্ভব হয়েছে মূলত। ইংরেজি ভাষা ক্লিক করবা, হয়তো এটা দেখবে ল্যাটিন ভাষা থেকে আসছে, ল্যাটিন শব্দ থেকে আসছে, নইলে কি গ্রিক শব্দ থেকে আসছে। কারণ গ্রিকরাও তো একসময় ল্যাটিনদের দখলে ছিল, রোমানদের দখলে ছিল। তারপরে নইলে এই জার্মান শব্দ, নইলে ফ্রেঞ্চ। এই যে রেনেস একটা ফরাসি শব্দ। গ্রিকরা কখন ছিল? না, গ্রিকরা কখন ছিল না, গ্রিকরা দখল করে নাই, কিন্তু ল্যাটিনরা, এই যে রোমানরা গ্রিসকে দখল করে রেখেছিল একটা সময়। ফলে এই গ্রিস এবং ল্যাটিনের মধ্যে ভাষাগত একটা আধ্যাত্মিক মিল আছে। জি স্যার। আচ্ছা, তারপরে এবার 1340 সালে একজন কবি পেলাম, বুঝছো? ওনার নাম হলো চসার, জিওফ্রে চসার। এই যে তুমি আমার লেখা ইম্পর্টেন্ট পিরিয়ড পড়তে পারতেছো না? পড়তে পারতেছো। এই বর্ণে ABCDEFGH, এই হরফে যার লেখা আমরা সর্বশেষ, এটা কি স্যার জসার বলছেন না স্যার? এটা ওনার কথা। হ্যাঁ, এই 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 বর্ণ, এই হরফে ABCD, একটা যেটা আমরা আজও বোধগম্য ইংরেজিতে আজও অবধি যেই ভাষাটা টিকে আছে, ওই ভাষায় যিনি প্রথম সাহিত্য রচনা করছেন, লেখালেখি করছেন, কবিতা লিখছেন, তার নাম চসার, জিওফ্রে চসার। তাকে ইংরেজি সাহিত্যের ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। এবং তার লেখা, তিনি কবিতা লিখছেন, তার কবিতা এখনো পাঠযোগ্য। আমরা মাস্টার্সে তার কবিতা পড়ি, ক্যান্টারবেরি টেলস, ক্যান্টারবেরির কাব্যগ্রন্থ, ক্যান্টারবেরির গল্প। তো এই তার লেখা যেহেতু এখনো কবিতা এখনো টিকে আছে স্বমহিমায়। আমি পরের ক্লাসে বলবো অ্যাংলো নরম্যানটা কি।
এই জন্য যুগের নাম এই ওনার নাম অনুসারে হয়ে গেছে এজ অফ চসার। হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি। অ্যাংলোরা আসার আগে কি ইংল্যান্ডে মানুষ বাস করতো তো। অ্যাংলোরা রূপান্তরিত হয়েছে আর কি, অ্যাংলোটাকে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, চসার মারা যাওয়ার পরে 1400 সাল থেকে 1500 সাল পর্যন্ত দ্য ডার্ক এজ। অন্ধকার যুগ। স্যার এটাকে ব্যারেন পিরিয়ড বলা হয় কেন? হ্যাঁ হ্যাঁ, ডার্ক এজকে ব্যারেন পিরিয়ড বলা হয় কেন? মানে অনুর্বর কোনো উল্লেখযোগ্য কোনো কিছু নাই তো, কোনো বই নাই তো। ডার্ক মানে হলো ব্যারেন, ব্যারেন মানে হলো ওই যে তোমার ব্যারেন মানে নিষ্ফলা, ব্যারেন মানে হ্যাঁ অনুর্বর। হ্যাঁ, এই যুগের মধ্যে একটা শুধু প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা হয়েছে 1476 সালে। তোমার কি হয়েছে বলো, কে প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা করছেন? উইলিয়াম ক্যাক্সটন নামের একজন বিখ্যাত ব্যক্তি আছেন, যিনি প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা করেন। ওকে, আচ্ছা, প্রিন্টিং প্রেস কিসের মার্শম্যান না স্যার? না, ওইখানে মার্শম্যান না, ইংল্যান্ডের মধ্যে মার্শম্যান তো উইলিয়াম ক্যাক্সটন হলো ইংল্যান্ডে। ওকে, এবার আসো কত নম্বর, 3 নম্বর সালে আসলাম। কত 1500 সাল থেকে কত 1660 নাকি? নাম হলো রেনেসা, দা রেনেসা, দা RENAISSANC, রেনেসা। রেনেসা নিয়ে আমি 4টা ইনফরমেশন, তুমি ক্লু দাও, পরে গল্প শুনবা। 1 নম্বরে 4টা দাগ দিলাম। ফ্রেঞ্চ ওয়ার্ডটা ফ্রেঞ্চ। ফ্লোরেন্সে, ইতালির ফ্লোরেন্সে, ফ্লোরেন্স। রিবার্থ, REBIRTH, রিবার্থ of classical learning, রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং। আরেকটা তথ্য এখানে বলেই, খ্রিস্ট ধর্ম 2 ভাগে বিভক্ত হয়, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। রেনেসা নিয়ে 4টা তথ্য লিখো, তারপরে একটানা গল্প বলবো। রেনেসাটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ইতালির ফ্লোরেন্সে রেনেসার যাত্রা শুরু, রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং। আর এই যুগে খ্রিস্টান ধর্ম ভেঙ্গে 2টা ভাগে বিভক্ত হয়। আচ্ছা, রেনেসার কয়টা যুগ আছে? 4টা, 5টা যুগ। 1 নম্বরে তোমরা গ্যাপ দিয়ে লিখো, জানো আমি মাঝখানে টুকটাক কথা বললে লাগতে পারো। 1 নম্বরে দা প্রিপারেশন, PREPARATION, প্রিপারেশন কত সাল থেকে? 1500 সাল থেকে 1558 প্রিপারেশন। দা এলিজাবেথান, মিউট এলিজাবেথান 1500 কত বলো? 58 থেকে 1601। 1558 সাল থেকে 1603। 3 নম্বরে হলো দা জ্যাকোবিয়ান, 1603 থেকে 25। 4 দা ক্যারোলিন, 1625 থেকে
49 49 দা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, লাস্ট কমনওয়েলথ। মনে রাখবা, লেখার চেয়ে কথা শোনা জরুরি। 1649 to 1660। তাহলে প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। যুগের নামগুলো দেখো। প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। স্যার এগুলো সব রেনেসা? তাহলে স্যার 5টা ভাগ আমরা জানি, 5টা শর্টার এজ বলা হয়। প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। প্রিপারেশন, এলিজাবেথ লেখা হয়েছে? জি স্যার। প্রিপারেশন স্যার উপর থেকে ইতালির ফ্লোরেন্সের পরে দুটো কি লিখছেন? ফ্রান্স ওয়ার্ড, ইতালির ফ্লোরেন্সে যাত্রা শুরু, রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং, আর খ্রিস্টান ধর্ম ভাঙ্গা 2 ভাগে বিভক্ত হয়। এলিজাবেথের বাবার নাম হলো, এখানে রাজার নাম ওকে বলে রাখি, হেনরি 8 HENRY। 8ম হেনরি ছিল 5 6 7 8। এটা রানী এলিজাবেথের বাবার আমল স্যার, ছিল। রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং সম্পর্কে স্যার একটু লেখা শেষ করো না, আগে গল্প বলবো তো, এই লেখাই গল্প বলা শুরু করবো। স্যার আমি কি অস্পষ্ট দেখতে পাচ্ছি নাকি সবাই অস্পষ্ট দেখতে পাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ নাকি স্পষ্ট? স্পষ্ট দেখতে দেখতে পাচ্ছি। স্পষ্ট স্যার। এলিজাবেথান হলো রানী এলিজাবেথ, ZABETH, এলিজাবেথ দ্য ফার্স্ট। জ্যাকোবিয়ানে হলো জেমস দ্য ফার্স্ট, JAMES, জেমস ফার্স্ট। তারপরে চার্লস, CHARLES, চার্লস দ্য ফার্স্ট। আর ইন কমনওয়েলথে নো কিং, কোন রাজা ছিল না, নো কিং, কোন রাজা ছিলেন না কমনওয়েলথে, কোন রাজা ছিলেন না। তোমরা যদি লেখা শেষ করো আমার গল্প বলা শুরু হবে। ক্যারোলিনা কে ছিল স্যার? ক্যারোলিনা কে ছিল স্যার? চার্লস, CHARLES, চার্লস। স্যার ওখানে কি চার্লস অন লেখা নাকি? চার্লস 1, চার্লস দা ফার্স্ট। তার বাবা ছিল জেমস দা ফার্স্ট। প্রিপারেশনে স্যার হেনরি 8। 8ম হেনরি, রানী এলিজাবেথের বাবা। স্যার ইংলিশ রাজারা একটা নামে বারবার ব্যবহার করার কি কোনো নির্দিষ্ট কেন করতো? মনে করো এলিজাবেথ নামটা তো তুমি অন্তত একজন রাজা রানী, 2-1 রাজা রানীর নাম বলো দেখি। এটা বলতে পারবো না, মানে এলিজাবেথ 1 2 3। এলিজাবেথ নাম তো শুনছো নাকি? জি স্যার, এটা শুনছি। আচ্ছা, উনি হলো এলিজাবেথ 1, হ্যাঁ, এলিজাবেথ দ্য ফার্স্ট। উনার পরে একজনের নাম রাখছে, নিজের নাম এলিজাবেথ দ্য সেকেন্ড। এখন যদি নতুন কেউ আসে, উনি যদি এলিজাবেথ দ্য থার্ড রাখে, এই নামটা চিনতে কি, এই নামটা প্রচারিত হইতে কি বেশি সময় লাগবে? না স্যার। এই জন্য তারা সিংহাসনে ওঠার সময় নিজের নাম পরিবর্তন করে পূর্বতন বিখ্যাত কোন রাজার নামে ইয়ে করেন। এই যে এখানে চার্লস ফার্স্ট পাইছো কিনা? জি স্যার। উনার ছেলের নাম চার্লস সেকেন্ড। বলো, বর্তমানে যিনি রাজা হয়েছেন রানী এলিজাবেথ মারা যাওয়ার পরে উনি কি নাম রাখছেন? চার্লস থার্ড। এই তো বুঝে গেছো, চার্লস ফোর্থ। এই চার্লস দ্য থার্ড, চার্লস দ্য থার্ড। চার্লস থার্ড। বলো, লেখা শেষ, গল্প শুরু। জি স্যার। জি স্যার শেষ। একটু ঠান্ডা মাথায়, এখন একটু ইয়ে, মানে এখন একেবারে 20-25 মিনিট তুমি ম্যারাথন কথা বলবো। দুশ্চিন্তা করলে, অন্য মানুষ থাকলে ইয়ে হবে না, তুমি বুঝতে পারবে না। একটু এদিক ওদিক তাকাও, পানি টানি একটা কথা বলবো স্যার। বলো, একটু পানি খাও। স্যার আমরা কি বলতে পারি স্যার একসময় তাহলে ব্রিটিশরা, রোমান, তারপর হচ্ছে জার্মান এবং ফ্রেঞ্চ, এই 3 জাতি দ্বারা স্যার শোষিত ছিল, বা এই 3 জাতি শোষিতই ছিল? জি স্যার, শোষিতই ছিল, শুধু শাসিত বলবো না, শাসিত এবং শোষিত ছিল। কারণ যখন অ্যাংলো সেকশন পিরিয়ডের মধ্যে তারা এসে ভাষার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, ইংরেজি ভাষা কেন প্রচলিত হয় নাই?
কারণ ভাষাকে ইয়ে করে অ্যাংলো স্যাক্সন ভাষা চালু করছে। জি, স্যার। ফরাসিরা এসে দে ইম্পোজ দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার ফোর্সফুলি ওভার দ্য ইংলিশ পিপল। অ্যাংলো নরম্যান স্যার, পিরিয়ডে পাকিস্তানের যেরকম উর্দু ভাষা চাপাই দিছে ওই রকম। ফরাসি ভাষা চাপাই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ভাষা চাপাই ফ্রান্স, দিলে ইটালিয়ান কারা? হ্যাঁ ফ্রান্স, ইটালিয়ান? ফ্রান্স, ইতালি আর জার্মানি। প্রথমে হলো রোমান, তারপরে হলো জার্মান, তারপরে ফ্রান্স, তাই কিনা বলো? বুঝতেছো না তোমরা? জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, পানি টানি খাও, এক নাগারে একটা ইতিহাস শুনবা, একটু রিল্যাক্সড দেখো মেসেজ টেসেজ কেউ পাঠাইছে কিনা, হবে না, খুব ঠান্ডা মাথায় একটু দেখবা, কথা শুনবা। সবাই একটু মিউট রেখেন এই সময়। হ্যাঁ, সবাই মিউট করে ফেলো, 30 সেকেন্ড কথা শুনবা, প্রশ্ন করবা না এখন এই 30 সেকেন্ড। হ্যাঁ, 25-30 মিনিট কোনো কথা শুনবা না, পারলে টুকটাক লিখে ফেলবা, আমি পরে দেখাই দেবো কথা, বক্তব্যটা কোথায় আছে পরে দেখাই দেবো। দেখো কোনো রিল্যাক্সে কথা শুনবা, পানি খেয়ে একটু। ওকে, 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় রেনেসা। রেনেসা মানে কি? রেনেসা হলো, প্রথমে জানা রাখা যায় এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, কারণ এই সময় ইংল্যান্ড মূলত ফরাসিদের দখলে ছিল। আর এটা ইতালির ফ্লোরেন্সে যাত্রা শুরু হয়েছে। এটার অর্থ হলো রিবার্থ, পুনর্জন্ম। পুনর্জন্ম বলতে আমরা কি বুঝি মনে রাখবা, জীবিত ছিল, মৃত্যুবরণ করছে, আবার জীবিত হয়েছে, এটার নাম হলো পুনর্জন্ম। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, যে কোনো একটা হয়ে আসতে চাই। এই হলো আমাদের সূত্র, কবি জীবনানন্দ দাশ বলছেন। এইটাই হলো পুনর্জন্ম। মনে রাখবা, ভারতবর্ষের 2টা ধর্মে পুনর্জন্ম আছে, একটা হলো হিন্দুইজম আর একটা হলো বুদ্ধিজম। হিন্দু ধর্মেও পুনর্জন্ম আছে, আবার বৌদ্ধ ধর্মে পুনর্জন্ম আছে। মানুষ মারা গেছে, পুনরায় আবার কোনো একটা রূপে জীবিত হয়েছে, আবার মারা গেছে, এইভাবে করে একটা সময় বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভ করে, আর পৃথিবীতে আসে না। এটাকে বলা হয় নির্বাণ লাভ। এটাও বিশেষ পরীক্ষা আসছিল, নির্বাণ কোন ধর্মের সাথে জড়িত, নির্বাণ। আর কিন্তু আব্রাহামাটিক রিলিজিয়ন, আমি পরের ক্লাসে একটা বুঝাই বলবো, সামনে পাইবা আর বহুত পরে। আব্রাহামাটিক রিলিজিয়ন মানে হলো 3টা ধর্ম, ইব্রাহিমের ধর্মসমূহ। এই যে কাবা শরীফের একেবারে পাশেই মাকামে ইব্রাহিম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ, দেখো ইব্রাহিম সালামের পায়ের ছাপ 2টা আছে, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আব্রাহামাটিক রিলিজিয়ন আমি পরে একটা ক্লাসে বুঝাবো। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 3টা ধর্ম আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র, একজনের নাম হলো ইসহাক আর একজনের নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী আসছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে। এরপরে তার বংশে ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ, এইভাবে করে দাউদ আলাইহিস সালাম আছেন এই বংশেই। এরপর মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের অনুসারীরা হলো জু, মানে ইহুদি। এই যে বেঞ্জামিন নেতানিয়াহু কয়দিন আগে আবার প্রধানমন্ত্রী হয়েছেন, ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী, এরা হলো জু মানে ইহুদি। আর তারপরে ইংল্যান্ডে মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা হলেন ক্রিশ্চিয়ান। আমি এটা একদম গ্রাফ আইকা বুঝাবো আরো 8-10টা ক্লাস পরে। তারা হলো ক্রিশ্চিয়ান, এরা হলো ঈসা আলাইহিস সালামের অনুসারী। এইখানে কোনো কি নাই বলো, জন্মান্তর বাদ নাই। মনে রাখবা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে 3টা বিখ্যাত ধর্ম আছে, আরো অনেক ধর্ম আছে, বাহাই টাহাই ইসমাইলীয় বহুত ধর্ম আছে। পৃথিবী বিখ্যাত ধর্ম 3টা ইব্রাহিমের বংশে। ইব্রাহিম, বুঝছো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, সব 3 ধর্মের, ইহুদি, মুসলমান, খ্রিস্টান, এই 3 ধর্মের আদি পুরুষ হলো ইব্রাহিম। এই 3 ধর্মে কি নাই বলো, জন্মান্তরবাদ নাই। কিন্তু আমাদের ভারতবর্ষে হিন্দুইজম এবং বুদ্ধিজমের মধ্যে জন্মান্তরবাদ আছে। এই 5টা ধর্মের কথা বললাম। ওই একটু তোমার একটা এক চাষ দিয়ে রাখছি, মানে তোমার ওই যে মানে জু, খ্রিস্টান, মনে রাখবা, ইংরেজি সাহিত্য জানার জন্য তোমার ইহুদি, খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভালো ধারণা থাকলে ভালো বুঝতে পারবা। এবার আসো, আমি জন্মান্তরবাদের কথা বলতেছিলাম। তাহলে রিবার্থ মানে হলো পুনর্জন্ম। পুনর্জন্ম মানে কোনো বিষয় জীবিত থাকা, তারপরে এটা মারা যাওয়া, তারপরে আবার পুনর্জন্ম লাভ করা, এটাকে বলা হয় রিজেনারেশন। এটার নামেই ফরাসি ভাষায় বলা হয় রেনেসা। তো এখানে কি বিষয় যেটা জীবিত ছিল, আবার মারা গেছে, আবার পুনরায় জীবিত হয়েছে, এটা কি? তোমরা, আমি সবসময় জেনারেশন রেনেসা বোঝানোর জন্য 3 আঙ্গুলের সহায়তা নেই, 3টা আঙ্গুলের দিকে খেয়াল।
এই 3 আঙ্গুলের মধ্যে এই 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল ধরে নাও এখানে কেউ জীবিত ছিল, এইখানে তার মৃত্যুবরণ হয়েছে, আবার এইখানে এসে তিনি আবার পুনরায় জন্মগ্রহণ করলেন, এটার নাম রেনেসা। তো কি সেটা? রেনেসা মানে হলো মানুষের পুনর্জন্ম না, রেনেসা কি বলা হয়? জ্ঞান বিজ্ঞানের, হ্যাঁ, রিবার্থ অফ লার্নিং। এখন লার্নিং কিভাবে জীবিত ছিল, কিভাবে মৃত্যুবরণ করলো, আবার কিভাবে পুনর্জন্ম লাভ করলো। আমরা ঘড়ির কাঁটা ঘুরিয়ে চলো 2000 বছর আগে চলে যাই। 2000 বছর আগে যদি আমরা এই ইউরোপের দিকে তাকাই, তখন দেখবো যে একটা প্রকাণ্ড সভ্যতা, প্রকাণ্ড। জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা প্রশাখা নাই যেই জ্ঞানের বাতিঘর প্রজ্বলিত হয়ে ওঠেনি ওই সময়ে। তুমি দেখো মিশরের মধ্যে, মিশরের কথা বললাম না, পিরামিডের দিকে একবার তাকাই দেখো। এই যে আমি আলেকজান্দ্রিয়ার কথা বললাম, যে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির ইতিহাসটা তুমি যদি জানো, মানে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই। তুমি দেখো সক্রেটিস, স্পাতরা তো এখানে আছেন, স্পাত, SPAAT, দেখো সক্রেটিস, তার শিষ্য প্লেটোর শিষ্য এরিস্টটলের শিষ্য আবার 2 জন, আলেকজান্ডার দি গ্রেট এবং কি বলো থিওফাস্টাস। খেয়াল করো, সক্রেটিসরা ছিলেন, প্লেটোরা ছিলেন, এরিস্টটল ছিলেন, তার ছাত্র কি বলো এরিস্টটলের ছাত্র 2 জন, আলেকজান্ডার দি গ্রেট, আরেকজন হলো কি বলো থিওফাস্টাস, উদ্ভিদ বিজ্ঞানের জনক। আচ্ছা, এখন এছাড়াও তুমি দেখো বিজ্ঞানের জনক থেলিস, এরপরে আর্কিমিডিস, এরপরে ইতিহাসের জনক হেরোডেটাস, তারপরে তুমি ধরো এই যে আমাদের লিটারেচার জনক স্কাইলাস, পৃথিবীর বিখ্যাত নাট্যকার নাম হলো সফোক্লিস। মানে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই যার উৎপত্তি এবং বিকাশ এই সময় ঘটে নাই। এটার নাম হলো প্রাচীন আমলটা। আচ্ছা, আমার 3 আঙ্গুলের মধ্যে এই আঙ্গুল হিসেবে রেখো, এই আংটি পর আঙ্গুলটা, এটা রিং ফিঙ্গার, আংটির আঙ্গুলটা বলে, অনামিকাকে বলা হয় রিং ফিঙ্গার। মনে রাখবা, এই রিং ফিঙ্গার দিকে তাকাও, জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রজ্বলিত হয়েছে। আচ্ছা, নিবলো কেমনে? আসো, প্যালেস্টাইনে জন্মগ্রহণ করছেন ঈসা আলাইহিস সালাম। মনে রাখবা, প্যালেস্টাইন, ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ। এই জর্ডান সিরিয়ার ওই উত্তর দিকে দেখবা যে এই যে ইসরায়েল যেটা আছে, জেরুজালেম, বেথেলহেম, হ্যাঁ, এই যে বেথেল মসজিদ। আমার ইসলাম ধর্মাবলম্বীদের কাছে 3টা মসজিদ পবিত্র, মনে রাখবা। সবচেয়ে বড় পবিত্র হলো কি বলো, মসজিদুল হারাম, যেটা কাবা শরীফের চারপাশ দিয়া। এরপর হলো মসজিদে নববী, যেটাতে নবীজি নামাজ তৈরি করছেন, সেখানে থাকতেন। মসজিদে নববীর দক্ষিণ দিকে নবীজি থাকতেন। আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই যে মসজিদুল আকসা যেটাকে বলা হয়। এইখানে এই জেরুজালেমের বেথেলহেমে জন্মগ্রহণ করেছেন প্রফেট ঈসা আলাইহিস সালাম। তার জন্ম কাহিনী এবং তার বিস্তারিত খ্রিস্টান ধর্মের প্রসারণ নিয়ে আমি পরবর্তীতে বলবো। ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় খ্রিস্টান ধর্ম বিকশিত হয় নাই। ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় খ্রিস্টান ধর্ম তেমন বিকশিত হয় নাই। ধারণা করা হয়, তোমার ইহুদি আর মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বিশ্বাসগত পার্থক্যের 2টা স্তর। একটা হলো জন্মগত বিশ্বাস। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামের পিতা ছিলেন না। ঈসা আলাইহিস সালামকে একটা আল্লাহ বিশেষ একটা রূহ প্রেরণ করলেন জিবরাইল আমিনের মাধ্যমে, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম যে লাভ করলেন। আমরা ঈসাকে বলি ঈসা রুহুল্লাহ। আর খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের স্বামী আল্লাহ নিজেই, নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলে ঈসা ইবনুল্লাহ। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বিশ্বাসের মূল তফাৎ 1 নম্বর এইখানে। সেকেন্ড, আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন। যখন জুডাস তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে নিয়ে আসলো, তখন আল্লাহ জুডাসকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিলেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিছেন, 4র্থ আসমানে আছেন। মিরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে। তিনি আবার পৃথিবীতে আসবেন কিয়ামতের আগে 40 বছরের জন্য। তিনি ইন্তেকাল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তাকে সমাধিস্থ করা হবে। এইরকম ধরনের আমরা জানি। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে ক্রুসিফাইড করা হয়েছে, ক্রস। এই যে ক্রস, এই ক্রসটা হলো এই যে এরকম ঈসা আলাইহিস সালামের 2 হাতে, এইখানে এই হাতে 1 পেরেক, এই হাতে 1 পেরেক, মাথায় 1 পেরেক, এইভাবে পেরেক দিয়ে বাইদা ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এই জন্য এখান থেকে বের হয়েছে রেড ক্রস। যেহেতু আমরা রেড ক্রসে বিশ্বাস করি না, এই জন্য আমরা বানাইছি কি বলো, রেড ক্রিসেন্ট। এখন শোনো, এখন এই ঈসা আলাইহিস সালামের এই অনুসারীরা, তার সাহাবীরা না, সাহাবীর বহুত প্রজন্মের পরে তার বড় এই ইয়ারা কি তাবলিগ বুঝছো কিনা, মিশনারি। তাবলিগ শব্দের ইংলিশ হলো মিশনারি। এই তাবলিগের লোকেরা এই খ্রিস্টান ধর্মটা নিয়ে চলে আসছে সোজা ইতালিতে, মানে রোমান সভ্যতায়।
খেয়াল করে দেখো, রোমান সভ্যতার তৎকালীন সম্রাটের নাম ছিল কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন, কমেন্ট বক্সে লিখো কনস্ট্যান্টাইনের নাম আজকে শুনছিলে কিনা এর আগে, একটু আগে ইয়েস অন্য বলো, আনমিউট করো না। হ্যাঁ, ওই যে একটু আগে কনস্ট্যান্টাইনের গল্প বলছিলাম, তিনি রোমান সভ্যতারে কি করছে, রোমান সভ্যতার রাজধানী ইতালি থেকে, রোম থেকে সরাইয়া নিয়ে গেছে কোথায় বলো, ওই যে ইস্তাম্বুলে। হ্যাঁ, এই কনস্ট্যান্টাইন কি করত, এবং মনে রাখবা, হ্যাঁ এবার শোনো, এবার কনস্ট্যান্টাইন কেন বিখ্যাত খেয়াল করে দেখো। কনস্ট্যান্টাইন হলেন, তিনি ছিলেন প্যাগান। শোনো, প্যাগান, প্যাগান মানে কি, পৌত্তলিক। মনে রাখবা, গ্রিক এবং রোমানরা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাস করতো, অ্যাজ লাইক অ্যাজ হিন্দুইজম। যেমন ওদের প্রধান দেবতার নাম জিউস, অ্যাপোলো, এদের প্রেমের দেবী আফ্রোদিতি, জ্ঞানের দেবী হেরা, সম্পদের দেবী এথেনা। যেমন আমাদের হিন্দুইজমের মধ্যে কি বলো, এই যে জ্ঞানের দেবী কি বলো, সরস্বতী, এরকম বিভিন্ন দেব দেবী আছে না। ঠিক তদ্রুপ এই গ্রিক এবং রোমানরা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাস করত। দেখো দেবদেবীর গল্প শোনাবো, অ্যাপোলো অফ ডিসকর্ড একটা গল্প শোনাবো পরে। এই দেবদেবীর গল্প মানে সরি দেবদেবীতে বিশ্বাস করত এই কনস্ট্যান্টাইন। ঈসা আলাইহিসসালামের সাহাবীরা যখন, ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যখন কনস্ট্যান্টাইনের কাছে 324 সালে খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিসসালামের দাওয়াত নিয়ে এসেছেন, তো পৌত্তলিকতা ত্যাগ করে তিনি একত্ববাদ মানে ঈসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেন। এবং এবং এই তাদের এই 1400 সাল পর্যন্ত এই তোমার কি ছিল, আমি 1400 লিখবো না এখানে, হ্যাঁ 324 লেখা রাখলাম, বলে রাখলাম, 1400 পরে বলতেছি। 324 সালে তিনি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং সমগ্র ইউরোপের মধ্যে এবং রোমানদের যত কলোনি ছিল সবগুলাতে খ্রিস্টান ধর্মকে স্টেট রিলিজিয়ন করে দিয়েছেন। এই যে একজন লেখা দিয়েছে কি, আফসানা মিমি লিখছো কি, the first Roman king who accept Christianity, যিনি খ্রিস্টান, ঠিক না, এই দেখো যিনি প্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। আচ্ছা, এখন কি হলো দেখো, কনস্ট্যান্টাইন কি করছেন বলো, এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। এবার শোনো, এরপরে তিনি বললেন এই এডুকেশন সিস্টেম এন্ড স্টেট মাস্ট বি কন্ডাক্টেড বাই রিলিজিয়াস থিওলজি। ধর্ম এবং রাষ্ট্র এবং শিক্ষা ব্যবস্থা ধর্ম দ্বারা পরিচালিত হবে। এইটা আমার মাঝের আঙ্গুল। যখন ধর্ম দ্বারা রাষ্ট্র নিয়ন্ত্রিত হওয়া শুরু করলো, তখন সকল সক্রেটিস, প্লেটো, এরিস্টটলদের মতো মুক্ত চিন্তার ব্যক্তিদের আগমনের পথ বন্ধ, কারণ ধর্ম মুক্ত চিন্তা অনুমোদন করে না। আঙ্গুল তিনটার দিকে দেখো, 1000 বছর পূর্বে জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা প্রজ্বলিত ছিল এই আঙ্গুল। খ্রিস্টান ধর্ম যখন গ্রহণ করেন কনস্ট্যান্টাইন, সমগ্র ইউরোপের মধ্যে জ্ঞান বিজ্ঞান বন্ধ, ধর্ম দ্বারা রাষ্ট্র পরিচালিত। এই সময় যত জ্ঞানী বিজ্ঞানী আছেন তারা সবাই সেইন্ট, যেমন সেইন্ট অগাস্টিন, সেইন্ট জোসেফ, সেইন্ট ভ্যালেন্টাইন, সেইন্ট টমাস একুইনাস, এরকম ধরনের সেইন্ট। আচ্ছা, আরেকটা মাঝখানে একটু বলে রাখি, ভারতবর্ষের কনস্ট্যান্টাইন বলা হয়, সম্রাট অশোককে ভারতবর্ষের কনস্ট্যান্টাইন বলা হয়। পৃথিবীতে 2 জন রাজা মনে রাখবা, নিজের ধর্ম ত্যাগ করেছেন, নতুন একটা ধর্ম গ্রহণ করছেন, ওই ধর্মকে প্রসারিত করেন। একজনের নাম হলো কি, একজনের নাম হলো সম্রাট কনস্ট্যান্টাইন, সাবধান আমি ভুলেও করবে না, একজনের নাম সম্রাট কনস্ট্যান্টাইন, আরেকজনের নাম সম্রাট অশোক। এই বিদ্যুৎ চলে গেল, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। আপনার ফেস দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আসছে, ঠিক আছে। আচ্ছা, ফিল্মের মতো স্যার। একজন হলো কি কি বললাম না, সম্রাট অশোক নিজ ধর্ম ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করে, সেটাকে এই যে কলিঙ্গের যুদ্ধে, কলকাতার ওই পাশ দিয়ে গেলে দেখবে যে তোমার কলিঙ্গের যুদ্ধে এই মানে পরাজিত ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে প্রসারণ করছেন। এই হলো কনস্ট্যান্টাইন। তাহলে আমার 3টা আঙ্গুলের মধ্যে 2টা আঙ্গুলের কথা, প্রথমে জ্ঞান বিজ্ঞান ছিল, মাঝখানে খ্রিস্টান ধর্মের প্রভাবের কারণে জ্ঞান বিজ্ঞান বন্ধ হয়ে গেছে। এবার আসো 1400 সালের দিকে, 1300 থেকে 1400 সালে, মনে রাখবা এটা হলো
ইতালির ফ্লোরেন্সে মনে রাখবে এটা 14 সেঞ্চুরিতে যাত্রা শুরু হয়েছে, 14 সেঞ্চুরি। ইতালির ফ্লোরেন্স শহরে দেখো কিছু জ্ঞানী বিজ্ঞানী, কারা কারা আমার সাথে সাথে মুখে মুখে বলো, মিউট করে। পেট্রার্ক, নিশ্চয় নাম শুনছো। লিওনার্দো দা ভিনসি, ছবি আঁকছিল যে। মাইকেল অ্যাঞ্জেলো, নিকোলো মেকিয়াভেলি, দান্তে, এই সমস্ত কিছু মনীষী তারা দেখলেন যে আরে ভাই আমরা কেন মহাকাব্য লিখতে পারি না, আমরা কেন নাটক লিখতে পারছি না, আমরা কেন জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারছি না। তারা দেখলেন তাদের সামনে একটা ধর্মের দেয়াল, এই ধর্মের দেয়াল ছেদ করে তারা আবার জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু করলো, আবার নাটক লিখলেন, আবার মহাকাব্য লিখলেন, আবার মুক্ত চিন্তা শুরু করলেন, জ্ঞান বিজ্ঞান আবার পুনর্জন্ম লাভ করলো। এটাকে ইংলিশে বলা হয় রেনেসা, ফরাসি ভাষায় বলা হয় রেনেসা, ইংলিশে বলা হয় রিবার্থ, রিজেনারেশন, বাংলায় বলা হয় পুনর্জন্ম। তাহলে প্রশ্নটা হলো এটা কি মানুষের পুনর্জন্ম হলো না জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম? এটা এই জন্য আমরা বললাম রেনেসা মানে হলো রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং। ক্লাসিক্যাল মানে হলো হুইচ আপিলস ইউনিভার্সালি, ক্লাসিক্যাল মানে হলো প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার আপিল কখনো ফুরাইয়া যায় নাই, এই জন্য এটাকে বলা হয় ধ্রুপদী, প্রাচীন ধ্রুপদী জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম। এবার আবার ঠান্ডা মাথায় শোনো, ইজিলি শোনো, তিনটা আঙ্গুল তোলো আরেকবার। অশোককে ভারতবর্ষে কনস্ট্যান্টাইন বলা হয়, দেখো একটু আঙ্গুল তোলো, তিনটা। জ্ঞান বিজ্ঞান ছিল, মাঝখানে হারাই গেছে ধর্মীয় প্রভাবের কারণে। এই যে লিখে দিছে আফসানা, এই যে কনস্ট্যান্টাইন হু অ্যাকসেপ্টেড ক্রিশ্চিয়ানিটি, আচ্ছা, আর এইখানে আবার জ্ঞান বিজ্ঞান পুনর্জন্ম লাভ করছে। একটু আবার দেখো, এইখানে মহাকাব্য লিখছেন হোমার, বুঝছো, মাঝখানে মহাকাব্য লেখা হারাম। এইখানে আবার লিখছেন কে? দান্তে, ডিভাইন কমেডি। মিল্টন, প্যারাডাইজ লস্ট, এগুলি মহাকাব্যের পুনর্জন্ম। এইখানে নাটক আছে, প্রচুর নাটক। এই যে এখনো আমরা পড়ি ইডিপাস রেক্স, কার লেখা? সোফোক্লিসের লেখা। এগামেমনন, কত নাটক পড়ি, মাঝখানে নাটক লেখা হারাম। এখানে আবার দেখতেছো ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়র, নাটকের পুনর্জন্ম। এইখানে মুক্ত চিন্তার রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন, প্লেটো, এরিস্টটলরা। এখানে মাঝখানে মুক্ত চিন্তা বন্ধ। এইখানে আবার এসে আমরা টমাস হব, জন লক, নিকোলো মেকিয়াভেলি এদেরকে পাই। এইখানে ছবি আঁকা ছিল, হ্যাঁ, কারা কারা? প্রাচীন গ্রিক এবং রোমানরা ছবি আঁকার জন্য বিখ্যাত ছিলেন, মূর্তি, বিভিন্ন স্ট্যাচু বানাইতেন। মাঝখানে সকল স্ট্যাচু বন্ধ, মূর্তি আঁকা, ছবি আঁকা হারাম। এখানে আবার এসে পড়ছি জ্ঞান, এই যে লিওনার্দো দা ভিনসি, মাইকেল অ্যাঞ্জেলোরা। তাহলে রেনেসা মানে হলো জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম। যে জ্ঞান বিজ্ঞান 1000 বছর পূর্বে ইউরোপের ভূখণ্ডে প্রজ্বলিত ছিল, মাঝখানে ধর্মীয় প্রভাবের কারণে সেটা ম্লান হয়, এবং 14 সেঞ্চুরিতে ইতালির ফ্লোরেন্স শহরে সেই জ্ঞান বিজ্ঞানের শিক্ষা আবার পুনরায় প্রজ্বলিত হয়। এটার নাম রেনেসা। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। ক্লিয়ার? রেনেসা এভাবে বুঝে দিবা। হ্যাঁ, ওকে, জি স্যার। ঠিক আছে। এবার আসো, খ্রিস্টান ধর্মের গল্প কি? স্যার ছোট্ট একটা প্রশ্ন করে রাখি একটু। বলো। ওই যে 324 সালে বললেন হচ্ছে কনস্ট্যান্টাইনের কাছে আসছে, অথচ আমরা এখানে পড়ছি 1500 থেকে 1660, একটু মিলাতে পারছেন? কোনো মিস করতে গেলে? আচ্ছা, হ্যাঁ, 324 সালে তো কনস্ট্যান্টাইন কি করছেন বলো? খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। মনে রাখবা 324 খ্রিস্টাব্দ, মনে রাখবা ঈসা আলাইহিস সালামের জন্মের 324 বছর পরে। তখন পর্যন্ত জ্ঞান বিজ্ঞান ছিল। সম্রাট কনস্ট্যান্টাইন যখন গ্রহণ করছেন, তারপর যখন ধর্মটা চাপাইয়ে দিছেন, মুক্ত চিন্তা বন্ধ করে দিলেন, এইখান থেকে প্রায় 1400 সাল পর্যন্ত ধরো নাও, 1300 সাল ধরে নাও, 1300 সাল পর্যন্ত জ্ঞান বিজ্ঞান আর চর্চা হয়নি। 1300 থেকে 24, আবার বলবা যে 1300 থেকে 1400 মানে 14 সেঞ্চুরি মানে 1300 থেকে 1400। এই সময়ের মধ্যে আবার ইউরোপে জ্ঞান বিজ্ঞানটা আবার পুনরায় শুরু হয়েছে। কোন দেশে সেটা বলো? ইংল্যান্ডে না ইতালিতে? ইতালিতে স্যার। ইতালিতে 14 সেঞ্চুরিতে। এখন যেই দিন শুরু হয়েছে, ধরো আমেরিকাতে যেই দিন ফোন আবিষ্কার হয়েছে, সেই দিনই তো বাংলাদেশে চলে আসছে, তাই না? না স্যার, অনেক দেরিতে আসছে, টাইম লাগছে, অনেক টাইম লাগছে না? তাহলে রেনেসা শুরু হয়েছে ইতালিতে, একদিনে কি রেনেসার জ্ঞান বিজ্ঞানের প্রভাব এত দূরে যাবে? না। ও আচ্ছা, স্যার হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তাহলে স্যার কত সালে? আজকে 2022 বছর পূর্বে, 25 ডিসেম্বর। জি স্যার। আর কনস্ট্যান্টাইন স্যার কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো স্যার? 323-24 মতান্তর। 324, তাহলে স্যার 323 বা 24, 23-24, হ্যাঁ, 23-24-25 এরকম মতান্তর আছে, মানে 23-24 ধরে রাখো।
আচ্ছা ওকে, হ্যাঁ এবার শোনো, এবার তাহলে এই যেমন ধরো আমি বলি রেনেসাঁ, শোনো আমি বলে রাখি, জ্ঞান বিজ্ঞানের বিপ্লবটা ইতালিতে শুরু হয়েছে 14 সেঞ্চুরিতে, ধরে নিলাম ইতালিতে রেনেসাঁটা 14 সেঞ্চুরিতে শুরু হয়েছে, কিন্তু ইংল্যান্ডে এসে শুরু হয়েছে কত সালে বলো? 1500 সালে, 100 বছর পরে। কারণ আচ্ছা ধরো টেলিভিশন আবিষ্কার হয়েছে কত সালে বলো? বহুত আগে। তোমরা কেউ টেলিভিশন নাটক দেখেছো? টেলিভিশন নাটক, মুভি, সিনেমা, মোশাররফ করিমের নাটক একটা খুবই সুন্দর। সিনেমার মতো ছিল স্যার। আমি তোমার বলে রাখি, গ্রাম, আমি যখন ছোটবেলা গ্রামে ছিলাম দেখছি যে আমাদের এলাকার মধ্যে এমন অনেক রিজার্ভ ফ্যামিলি আছে যে টেলিভিশন দিকে তাকানোই হারাম মনে করতো। তোমরা যদি গ্রামের কেউ থাকো, ইয়েস নো লেখো, মানে গ্রামের মধ্যে টেলিভিশনের দিকে, টেলিভিশন আছে মানে এটা ইতিবাচক ভাবে নিত না। অনেক মানে গ্রামের মধ্যে অনেক রিজার্ভ ফ্যামিলি আছে, সেই পরিবারের উনারাই কিন্তু এখন টেলিভিশন দেখতেছেন। আমি মনে করি এই যে বিপ্লবটা প্রভাবিত হইতে, এই যে মানুষের একটা সময়, আমি যখন ছোটবেলায় মানুষের, তোমরা যারা বক্তব্যে পড়ছো গ্রামের মধ্যে, যারা গ্রামে ছিল তারা বক্তব্যের ফ্লেভার পাওয়ার কথা। এই যে ছোটবেলা আছে না, যে বক্তব্যে যেটা মনে আছে কিনা, বক্তব্য আছে না, বক্তব্য সিস্টেম শুনছো? গিয়েছি একবার আছে না, মানে হুজুর পড়াইতেছিল, হ্যাঁ, কে যে বাঁশি, ওই মানে গ্রামের কাজের লোকরা না, ওই যে কাজ করতে আসছে বাঁশি বাঁচাইতেছে, তো হুজুর বক্তব্যের মধ্যে আমাদের বলতেছে, এই সবাই কানে হাত দাও, বাঁশির সুর শুনে হারাম, বুঝছো? এখন এই হুজুর কিন্তু এখন ঠিক আছেন, হুজুর এখন কিন্তু হুজুর ওই যে নামাজ পড়াচ্ছেন, হুজুরের ইয়ার মধ্যে মোবাইল ফোনের রিংটোন বাজে উঠতেছে। এটা তো এক ধরনের সুর, এই ধরনের, তাই না, বাদ্যযন্ত্র। তো মনে রাখবা এই যে চেঞ্জ হচ্ছে, একটা বিপ্লব আসতে, প্রভাবিত হইতে সময় লাগে। ইতালিতে 14 সেঞ্চুরিতে শুরু হয়েছে, কিন্তু ইংল্যান্ডে এসে শুরু হয়েছে এটা 1500 সালে। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, এই যে আমার আব্বু এখন হারামের মতো মনে করে, থ্যাংক ইউ, এই সত্য কথা বলেছে মাইরিয়া খাতুন, সব দেখতেই পারে না। হ্যাঁ, নানা জীবিত অবস্থায় ঘরে আনা যায় নাই, শিওর। হ্যাঁ, আচ্ছা এবার হলো বলবা যে খ্রিস্টান ধর্ম দুইটা ভাগে বিভক্ত হয়েছে, কি কি? একটা হলো ক্যাথলিক আর একটা ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। এখানে গল্পটা বুঝতে হবে, আনইলে তোমরা ভিতরে আমার খুব যন্ত্রণা দিতে থাকবা, কারণ এগুলো তো বুঝবা না, পিউরিটান কারা, কি এগুলো তো মাথার উপর দিয়ে যাবে। খ্রিস্টান ধর্ম দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা নাম ক্যাথলিক আর একটা নাম প্রোটেস্ট্যান্ট। শোনো এবার বিষয়টা কি। এজ লাইক এজ মুসলিম ধর্ম যেভাবে দুই ভাগে বিভক্ত হয়েছে, মুসলিম ধর্মের দুইটা শাখা, কি? একটা হলো, আমি আচ্ছা তোমরা তো আমার একটা সুযোগ করে দেবে কিনা, আমি প্রথম দিকের ক্লাসগুলা একটু গভীরে যে আলোচনা করতে চাই, প্রথম 10টা ক্লাস অন্তত পক্ষে। জি স্যার, সমস্যা নেই স্যার, খুব ভালো লাগছে স্যার। এবার শোনো, খ্রিস্টান ধর্ম দুইটা ভাগে কি, মুসলমানদের মধ্যে মনে রাখবা, তুমি ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট পড়ে যাও, আগে দেখো মুসলমানদের মধ্যে দুইটা শাখা আছে, শিয়া সুন্নি। শিয়ারা 10%, সুন্নিরা হইল 90%। আমি পুরা মক্কা মদিনার মধ্যে ঘুরে কোনো ইরানের লোক পাই নাই, কারণ অধিকাংশ ইরানিরা, শিয়ারা বিশ্বাস করেন ওহিনিয়া জিবরাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছিলেন, ভুলক্রমে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে গেছেন। সরি, অধিকাংশ না, অল্প কিছু শিয়ারা, নাউজুবিল্লাহ স্যার, আস্তাগফিরুল্লাহ। কিন্তু মনে রাখবা, সকল শিয়া, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি থেকে শুরু করে সবাই, হাসান রুহানি, সবাই এইটা বিশ্বাস করেন যে মানে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখ আবু বকর ওমর দুইজনের কবর কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রওজার পাশেই, সাথে তিনজনের কবর একসাথে। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী জোর করে ক্ষমতা দখল করছেন, নাউজুবিল্লাহ, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি তারা বঞ্চিত করছেন। এই জন্য এই তিনজন সাহাবীকে তারা পথভ্রষ্ট মনে করেন। শুধু তাই না, আর একটা কলমা বানাই ফেলছে, আশহাদু আন্না আবু বকরিন ওমর ওসমান আয়েশা হাফসা ফিন্নার। এই হলো ঘটনা। শিয়া সুন্নির আমি একটা ছোট্ট পার্থক্য বুঝিয়ে বললাম, কেন শিয়া সুন্নি কোনো সময় মিলবে না। তুমি বুঝো বিষয়টা কত সাংঘাতিক। উম্মুল মুমিনিন যাকে আমরা বলি, উনাকেই ওরা ইয়ে করতে, ওরা মদিনা যাবে কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাটা কোথায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল, সেখানে ইন্তেকাল করছেন, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরেই তো ইয়ে করছেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ওরা কাফের বলে। তো মনে রাখবা, এটা বিশাল, এটা নিয়ে মানে আরেক ক্লাস লাগবে, মানে গভীরতর। তুমি যদি পারো ইউটিউবে স্টাডি করে পড়তে পারবা, আরো বিস্তারিত জানলে হোসনে দালানে যাইবা, মোহাম্মদপুর শিয়া মসজিদ আছে, এখানে গেলে আরো বিস্তারিত জানতে পারবো আর কি। আচ্ছা,
শিয়া সুন্নির মধ্যে পার্থক্য তো সামান্য জানলা। খ্রিস্টান ধর্মের বিভক্তিগুলো একটু শোনো। ঈসা আলাইহিসসালামের সাহাবীরা, মনোযোগ আনলে বুঝবা না। হ্যাঁ, ঈসা আলাইহিসসালামের সাহাবীরা এখানে ইতালিতে আসছে। ইতালিতে সম্রাট কনস্ট্যান্টাইন, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। শুনছো ইতিমধ্যে, তিনি ইতালিতে ছোট্ট একটা বিল্ডিং, ছোট্ট একটা জায়গা, 1.5 কিলোমিটারের মতো জায়গা দিয়ে গেলেন যাজকদের জন্য, তোমরা এখানে থাকবা। ওই জায়গাটার নাম ভ্যাটিকান সিটি, ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালিতে 2টা ছিদ্রায়িত রাষ্ট্র আছে, একটা নাম সান মেরিনো আর একটা নাম ভ্যাটিকান সিটি। কথা বুঝছো কিনা? বিথি, তোমার প্রশ্নের উত্তর পরে দিতে হবে। ইতালি ছিদ্রায়িত রাষ্ট্র স্যার, ইতালি হ্যাঁ, ভ্যাটিকান সিটি ছিদ্রায়িত রাষ্ট্র। বলো কি রাষ্ট্র? রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। আচ্ছা, 2টা ছিদ্রায়িত রাষ্ট্র, সাউথ আফ্রিকার ইতালি স্যার। আচ্ছা, এখন ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটিতে কোনো মনে রাখবা কোনো নারী বিবাহ নাই, ওরা তো যাজকরা বিয়ে করে না। মনে রাখবে একটা সময় ভ্যাটিকান সিটির যাজকেরা এত ক্ষমতাধর হয়েছে, মানে নো বিশপ নো কিং, এরা কোনো কারোরই পরোয়া করতো না। আর এরা বিয়ে শাদী করতে না পারার কারণে একদম অনিয়ম উশৃঙ্খল, মানে অশ্লীলতায় ভরপুর হয়ে গেছে এই যাজকের কেন্দ্রগুলা। একেবারে ফালতু নোংরা কাজ করে শেষ করে ফেলতো। মনে রাখবা 400 মানে ধরো এই 14 সেঞ্চুরির দিকে, 14 সেঞ্চুরিতে এসে এই ইতালির এই পাশ দিয়ে আছে জার্মানি। দেখো, জার্মানির বিখ্যাত ধর্ম সংস্কারক, ওনার নাম হলো মার্টিন লুথার। আবার মার্টিন লুথার বলে আমেরিকাতে চলে যাও না, আমেরিকাতে যিনি আছেন তিনি হলেন মার্টিন লুথার কিং জুনিয়র। এই মার্টিন লুথার এই ইতালির ভ্যাটিকান সিটির যাজকদের অশ্লীলতা এবং নোংরামি এবং ব্যবসা, ওরা তো মানুষের কাছে টাকা পয়সা দিয়ে বলতো যে বেহেশতে টিকিট নিয়ে দাও, আমার এত টাকা দাও, এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করলেন। কি করলেন? প্রোটেস্ট। যারা প্রোটেস্টকারীদেরকে অনুসরণ করা শুরু করলো তাদের নাম প্রোটেস্টান্ট। আর যারা বললো না আমাদের ওই ক্যাথলিকরে ভ্যাটিকান সিটির ভালো আছে, এদের নাম ক্যাথলিক বা প্যাপিস্ট। কথা পরিষ্কার ভাবে ভাষা করে শুনো। ঈসা আলাইহিস সালামের ধর্ম চলে আসছে ইতালিতে, ভ্যাটিকান সিটিতে জায়গা দিল। ওইখানের পোপরা কিন্তু সবসময় শক্তিশালী ছিল, ধর্ম দুনিয়াতে সারা সব জায়গায় প্রচার করছে, ভালো কথা। কিন্তু মনে রাখবা, এদের ক্ষমতা এত বেশি, পোপ আছে না, পোপ যদি মাথার মধ্যে এরকম হাত বুলাই দেয়, তোমার সব সগিরা গভীরা গুনাহ মাফ হয়ে যাবে, এত পাওয়ারফুল তার, মানে তিনি এত ক্ষমতাধর। এই পোপ এবং যাজকেরা মনে রাখবা বিভিন্ন এই যে বেশি পাওয়ার কারণে ধর্মকে এত বেশি পরিমাণে অপব্যবহার করা শুরু করলেন। 14 সেঞ্চুরির এই ধর্মের অবক্ষয়ের বিরুদ্ধে, ধর্ম সংস্কারের জন্য তিনি প্রোটেস্ট করেছেন। কি করলেন? মার্টিন লুথার। তিনি জার্মান ভাষায় বাইবেলের অনুবাদ করছিলেন। এই যারা এই মার্টিন লুথার, আরো আছে এখানে, এই যে এখানে সুইজারল্যান্ড আছে, সুইজারল্যান্ডের জিংলি, ক্যালভিন, আরো অনেকে আছে, ওনারা প্রোটেস্ট করেছেন। যারা প্রোটেস্টকারীদেরকে সমর্থন করেছেন তাদের নাম প্রোটেস্টান্ট। আর যারা বললো যে না আমাদের ইয়ারে ঠিক আছে, ওই হুজুরে ঠিক আছে ভ্যাটিকান সিটির, তাদের নাম ক্যাথলিক। তাহলে আমি কি বুঝতে পারছি? প্রথম 2টা শাখা, যারা পোপ বিরোধী এরার নাম হলো প্রোটেস্টান্ট, যারা কি বলো, যারা পোপের অনুসারী তাদের নাম ক্যাথলিক। এই 2টা বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝেছি। আর ক্যাথলিক মানে সুন্নিদের মতো বিশাল 90%, আর প্রোটেস্ট্যান্টের সংখ্যা কম 10%। আচ্ছা, মুসলমানদের বিরোধী স্যার, পুরো মুসলমানদের বিপরীত আর কি। আরো বলবো, আমি বলি, তারপরে আমার বলার সুযোগ দিও, আমি তোমাদের সব প্রশ্ন দিতে পারবো ইনশাল্লাহ। আর এই জিনিসটা একটু শর্ট করে আবার একটু বললে স্যার। আচ্ছা, আরেকবার বুঝে নিও। এখন আমি এটা লিটারেচার মূল পয়েন্ট বলে ফেলবো, দেখবে এখন হুট করে। আরেকবার দেখো, এইখানে এই ভ্যাটিকান সিটিতে তুমি বুঝছো, এই যে কনস্ট্যান্টাইনের আমলে হুজুরদের জন্য, যাজকদের জন্য একটা জায়গা দিয়ে গেছে, এটা জায়গাটার নাম ভ্যাটিকান সিটি। ওইটা আলাদা রাষ্ট্রের মর্যাদা পাইছে। এই ভ্যাটিকান সিটির পোপ যাজকেরা ধীরে ধীরে এত বেশি ক্ষমতাধর হইলেন, ক্ষমতাকে অপব্যবহার করা শুরু করলেন। ক্ষমতা যত বেশি অপব্যবহার তত বেশি এরা নোংরামি করা শুরু করছে। নোংরামি বলতে তুমি বুঝছো কি বুঝাইছে? এই সমস্ত ধর্মীয় যাজকদের নোংরামির বিরুদ্ধে এই জার্মানি আর সুইজারল্যান্ড যারা আছে, এদের কিছু যাজক, মার্টিন লুথারও যাজক ছিলেন, উনারা প্রোটেস্ট করেছেন। বলছে যে আপনি মিয়া বেয়াদব, আপনি কি করতেছেন, এগুলা আকাম কুকাম করতেছেন। উনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদকারীদের দলে যারা সামিল হয়েছেন ওদেরকে ইতিহাসে বলা হয় প্রোটেস্টান্ট। আর যারা বললো যে না হুজুর ঠিক আছে, এমনি খারাপ কিছু কাজ করলে তার দিল সহি, হুজুরের জন্য জায়েজ, বুঝছো কিনা, এদের নাম ক্যাথলিক। আমি বুঝতে পারছি? আচ্ছা, মনে রাখবা, প্রোটেস্টান্টদের মধ্যে
মানে ওই মানে ধর্মকে কিভাবে, আমি একবার মাদারীপুর গেছিলাম, মাদারীপুর জায়গায় দেখতেছি যে না প্রোটেস্ট্যান্ট জায়গায় ব্যাপটিস্ট হবে না, অসম্ভব, ব্যাপটিস্ট তো আলাদা আলাদা বিষয়, ব্যাপটিজম তো অন্য বিষয়, সবার মধ্যে ব্যাপটিজম আছে। ব্যাপটিজম মানে হলো খ্রিস্টান ধর্মে দীক্ষিত করাকে বলা হয় ব্যাপটিজম। ব্যাপটিস্ট চার্চ দেখো না চারিদিক দিয়ে আছে। আচ্ছা, এরপরে একবার মাদারীপুর জায়গায় দেখতেছি যে এই এক পিসা হুজুরে সবাই ডাবের পানি দিয়ে গোসল করাইতেছে, গোসল করাইয়া এই পানি মানুষ খাইতেছে। আল্লাহ আকবার, মানে কি ভয়াবহ অবস্থা। আমি মাদারীপুরের কোন জায়গায়, মোস্তাফাপুরের কাছে। আচ্ছা, এই তো এই প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক মনে রাখবা, প্রোটেস্ট্যান্টদের মধ্যে মনোযোগ, প্রোটেস্ট্যান্টদের মধ্যে 1620 সাল থেকে 1660 সালে একটা গ্রুপ বের হইছে, ওরা বলতেছে উই আর দ্য পিওর ফলোয়ার অফ বাইবেল, বাইবেলের মধ্যে যা বলা আছে আমি তা ছাড়া আর কিছু মানি না। ওই কট্টরপন্থী গ্রুপটার নাম পিউরিটান, PURITAN, পিউরিটান। 1620 সাল থেকে 1660 ওই পিউরিটান, ওটার নাম হলো কি বলো, পিউরিটান। মনে রাখবো, মনে রাখবো, এটা একটা পরীক্ষার প্রশ্ন। পিউরিটান কত সাল থেকে? 1620 সাল থেকে 1660। সব ইংল্যান্ডের সিনেমা হলগুলো ভাঙিয়ে দিছে। পিউরিটান শব্দের বাংলা অর্থ হলো তালেবান। তালেবানরা কি কট্টরপন্থী না উদারপন্থী? উত্তর হলো কট্টরপন্থী। সব ভাঙচুর করে ফেলে, এরকম রিজার্ভ। এই জন্য পিউরিটান পিরিয়ডে কোনো নাটক ফাটক হয় নাই। শেক্সপিয়ার মারা গেছে 1616 সালে। তারপর শেক্সপিয়ার সম্পর্কে আমরা বিস্তারিত জানি না কেন? পিউরিটান অ্যাটাক, কারণ শেক্সপিয়ার মারা যাওয়ার পরে কট্টরপন্থা চলে আসছে, তালেবানরা ক্ষমতায় আসছে, ফলে শেক্সপিয়ার নারী না পুরুষ এটাও একটা প্রশ্ন তৈরি হয়েছে। শেক্সপিয়ার নিয়ে অনেক কিছু আমরা এখনো জানি না, অনেক কনফিউশন রয়ে গেছে। তাহলে আপাতত 3টা জানলাম, নাম হলো পিউরিটান, নাম বুঝলা ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, এবং প্রোটেস্ট্যান্টের শাখা হলো ক্যাথলিক। পরে বুঝবা যে আরেকটা গ্রুপ আছে অ্যাংলিকান, আরেকটা আছে অর্থোডক্স। অর্থোডক্সটা হলো যে এই প্যালেস্টাইন থেকে আদি খ্রিস্টিয়ান যারা, যারা ঈসা আলাইহিস সালামের আদি অনুসারী, ওদের শাখা, দে আর কল্ড দ্য ট্রু খ্রিস্টিয়ান। যারা অরিজিনাল এন্ড ট্রু খ্রিস্টিয়ান যারা, তাদেরকে বলা হয় বর্তমানে অর্থোডক্স। যারা এই মিশর, এই যে এই অঞ্চলটাতে, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, ওই অঞ্চলের যারা আছে, প্যালেস্টাইন থেকে যারা অরিজিনাল যে ঈসা আলাইহিস সালামের আমলের খ্রিস্টানদের শাখা প্রশাখা যারা আছে, এরা হলো অর্থোডক্স। আবার পরে জানবা ক্যাথলিক, তাহলে সামনে অ্যাংলিকান জানবা। আপাতত বলো 2টা বুঝছো কিনা? যারা ভ্যাটিকান সিটির পোপকে অনুসরণ করেন তাদের নাম ক্যাথলিক, এবং যারা পোপের বিরোধিতা করছেন এবং পোপকে মানেন না তাদের নাম প্রোটেস্ট্যান্ট। এটা বুঝছো কিনা? জি স্যার। এই প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা সময় একটা কট্টরপন্থা তালেবানি আমল বের হয়েছে 1620 সাল থেকে 1660 সাল। এদের নাম হলো পিউরিটান। পিউরিটানরা হলো প্রোটেস্ট্যান্টদের শাখা, এরা আরো সংস্কার চায়। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার, ক্যাথলিকদের তাহলে যাত্রা শুরু হলো স্যার 324 খ্রিস্টাব্দ থেকে? হ্যাঁ হ্যাঁ শিওর। ক্যাথলিকদের মানে পোপ কেন্দ্রিক আর কি, যেটা ইয়া করছেন ভ্যাটিকান সিটির মানে সম্রাট আছে না হুজুরে, ওই যে যিনি প্রধান যাজক ছিলেন না, বুঝছো? মনে ধরো তোমার আমি বুঝে, আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে কে বলতো? শাহজালাল ইয়েমেনিয়া নিয়ে আসছে না? জি স্যার। ধরো সিলেটে ওই সময়ের গৌরগোবিন্দ বললো যে আপনার এইখানে দিয়ে দিলাম, আপনি গৌরগোবিন্দ ধর্মত্যাগ করে বললো যে আপনি আমাদের প্রধান যাজক। শাহজালাল ইয়েমেনি বুঝানোর বিষয়টা বললো যে আপনার নাম পোপ। ঠিক একটা সিমিলার ওই দিক দিয়ে মিলিয়ে হয়ে যাবে। ওই যে সম্রাট কনস্ট্যান্টাইন ওই সময় যিনি প্রধান যাজক ছিলেন, উনার যিনি ধর্মটা নিয়ে গেছেন, উনার পোপ মর্যাদা দিয়ে দিচ্ছেন আর কি। বাবা 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 পিতা। আর স্যার আরেকটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি স্যার 324 থেকে 1400 সাল বা 1300 সাল পর্যন্ত ছিল অন্ধকার যুগ স্যার। অন্ধকার যুগ না, মধ্যযুগ বলবো। অন্ধকার যুগ বলো না, মধ্যযুগ বলতে পারো। মধ্যযুগ মানে জ্ঞান বিজ্ঞান আর বিকশিত হয় নাই, মুক্ত চিন্তা বিকশিত হয় নাই, হিউম্যানিজম ছিল না, ধর্মীয় প্রভাব ছিল, হুজুরদের শাসন ছিল, বুঝছো সেটা? ওকে, হ্যাঁ তাহলে আমরা দান করে দিয়েছিলেন কি কনস্ট্যান্টাইন? হ্যাঁ, কি কিসের নাম স্যার বললেন না, ওই যে ভ্যাটিকান সিটির পৌনে 1 একর জমি, এটা কনস্ট্যান্টাইন কি দিয়েছে? হ্যাঁ, সম্রাট কনস্ট্যান্টাইন আমলে, সম্রাট কনস্ট্যান্টাইন আমলে। আচ্ছা তাহলে রেনেসাঁ নিয়ে 4টা তথ্য তুমি আরেকবার মিলাই নাও। রেনেসাঁ নিয়ে 4টা তথ্য হলো, 1 নম্বর তথ্য, রেনেসাঁকে বলা হয় কি বলো? রেনেসাঁর ফ্রেঞ্চ ওয়ার্ড, কারণ ওই সময় ইংল্যান্ডে ফ্রান্সের আধিপত্য ছিল। তারপরে সেকেন্ড, এটা হলো রেনেসাঁ মানে হলো কিনা মানে ইতালির ফ্লোরেন্সের যাত্রা শুরু হয়েছে। আর রেনেসাঁ হলো জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম। আমি 3টা আঙ্গুল দিয়ে বুঝেছি। এই জ্ঞান বিজ্ঞান ছিল আদি যুগে, জ্ঞান বিজ্ঞানের সব শাখা প্রশাখা ছিল। এরিস্টটল কি নিয়ে লিখে নাই বলো? এরিস্টটল, আমরা ইংরেজি সাহিত্য পড়তে গেলে এরিস্টটলের পলিটিক্স পড়ি, রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে এরিস্টটলের পলিটিক্স পড়বা। জীববিজ্ঞানের থেকে তিনি এমন কোন জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা আছে যেখানে তিনি টাচ করেন নাই। তাহলে জ্ঞান বিজ্ঞান ছিল, মাঝখানে ধর্মীয় প্রভাবের কারণে অবলুপ্ত হয়। সেই জ্ঞান বিজ্ঞান আবার পুনরায় যাত্রা শুরু হয়, এটার নাম রেনেসাঁ। এই বুঝাই দিলাম।
রেনেসার আমলে এই 1300 থেকে 1400 সালের মধ্যে খ্রিস্টান ধর্মের বিভক্তি শুরু হয়, প্রধান শাখা দুইটা, শিয়া সুন্নির মতো তৈরি হয়ে গেল, ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট। আসো, এই যুগের নাম হলো পেপার। আমি 5 মিনিট কথা বলতে পারবো, বেশি না, বাসায় দিতে হবে। আগামী ক্লাস ল্যাপটপে করে করাবো, ঠিক আছে? মনে রাখবা, আগামী ক্লাসও এই শাখা প্রশাখাটা করে শেক্সপিয়ারে যাবো। তোমরা একটু কাইন্ডলি এই ইংরেজি সাহিত্যের শাখা প্রশাখা গুলারে আবার ইয়ে করো। কি করবা বলো তো? একবার দেখো, দেখবা যে শেক্সপিয়র পড়ার সময় তুমি শেক্সপিয়র প্রেমে হাবুডুবু খাইবা। কি জিনিস শেক্সপিয়র, তুমি কল্পনা করতে পারবে না। এই জন্য একটু আগে পড়ে রেখো, কারণ তুমি হ্যামলেট তুমি যা পড়বা, তুমি নাম পড়বা হ্যামলেট, রসকসীন কতগুলা নাম শুনবা, যখন ভিতরের কাহিনীর গভীরতায় যাইবা আপ্লুত হবা। আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞেস করি স্যার। দাঁড়াও, এটা বলে নি। তো প্রিপারেশনের সময় একটু এক গ্ল্যান্স এটার একটু ইতিহাস বলে রাখি আমি। এবার এই গল্পটা আগামী ক্লাসে বলবো। মনে রাখবা, রানী এলিজাবেথের, গভীর মনোযোগ, রানী এলিজাবেথের বাবার নাম ছিল হেনরি VIII। এই রেনেসার 5টা যুগ নাম হলো প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। আমি 5 মিনিটের একটানা গল্প শোনাবো। প্রিপারেশন হলো রানী এলিজাবেথের বাবার নাম হলো হেনরি VIII। হেনরি VIII বিয়ে করছেন 6টার মধ্যে প্রথম স্ত্রীর নাম ছিল ক্যাথরিন। ক্যাথরিনের ঘরে একটা নাম কন্যা সন্তান জন্মগ্রহণ করছেন, নাম হচ্ছে মেরি। এই জন্য তিনি দ্বিতীয় বিয়ে করতে গেছেন। দ্বিতীয় বিয়ে করতে যাবেন, কিন্তু বিয়ের জন্য অনুমোদন নাই, বিয়ের জন্য তিনি দ্বিতীয় বিয়ে করতে পারে না ক্যাথলিকরা। এই জন্য তিনি পোপের কাছে দরখাস্ত লিখছেন। ইংল্যান্ডের রাজা, ইতালির এই ক্লাসটা, এই অংশটা আমি আবার রিপিট করবো, এই জন্য দ্রুত বলতেছি। ইংল্যান্ডের রাজা হেনরি VIII দরখাস্ত লিখছেন ইতালির পোপের কাছে যে হুজুর আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, প্রথম জনে ডিভোর্স দিতে চাই। হ্যাঁ, বলো যে না, ডিভোর্স দেওয়া যাবে না, দিতে অনুমতি দেয় নাই। এই জন্য তিনি পোপের বিরোধিতা কইরা তিনি ইংল্যান্ডের মধ্যে কি করছেন, এই প্রোটেস্ট্যান্টিজম নিয়ে আসছেন। এই বুঝছো কিনা, ইংল্যান্ডের সব লোকেরা ছিল ক্যাথলিক। এই ক্যাথলিক ক্লিয়ার না? ক্যাথলিক ক্লিয়ার? ওকে ওকে, ইয়েস স্যার। তাহলে ইংল্যান্ডের লোকেরা সবাই ক্যাথলিক, উনি দ্বিতীয় বিয়ে করার সুবিধার জন্য নিয়ে আসছেন কি বলো? প্রোটেস্ট্যান্টিজম। ফলে ইংল্যান্ডের মধ্যে ধরো আমাদের দেশের সব লোকেরা সুন্নি, তাহলে দেশের রাষ্ট্রপ্রধান বিয়ে করার সুবিধার জন্য নিয়ে আসছেন শিয়া, দেশের মানুষ লাগে গেছে মারামারি। আচ্ছা যাক, মারামারি করছেন, এই গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। রানী এলিজাবেথ বলে বিয়ে করছেন, বিয়ে করার পরে এই যে অ্যান বোলিন নামের একটা মহিলাকে বিয়ে করছেন, বিয়ে করার পরে বাচ্চা হয়েছে, বাচ্চার নাম এলিজাবেথ। রাজা তো খেপে গেছে, দিল এক চট দমাস করে ওই যে তাই অ্যান বোলিনকে, এলিজাবেথের মাকে বললো যে দ্বিতীয় বিয়ে করার জন্য আমি একটা গৃহযুদ্ধ বাধাই ফেলছি, আবার তোমার মেয়ে হয়েছে, এইটাকে মেনে নিতে পারি। এই জন্য এলিজাবেথের বয়স যখন 2.5 বছর হয়েছে, রানী এলিজাবেথের বয়স, তখন তার মাকে শিরশ্ছেদ করা হয়, মাথা কেটে হত্যা করা হয়। সাথে বলা হয়েছে তার মায়ের সাথে তার মামার ইলিগেল রিলেশনশিপ আছে। এই জন্য এলিজাবেথের মা এবং মামা দুইজনকে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয় 2.5 বছর বয়সে। তারপর আবার বিয়ে করছেন, আবার একটা ছেলে হয়েছে জেন সিমোর। এবার সহজ বাংলায় হলো উনার সন্তান হলো 3 জন। হেনরি VIII, তারপরে ছেলের ক্ষমতায় আসছে এডওয়ার্ড the 6th, 6ষ্ঠ এডওয়ার্ড ক্ষমতায় আসছে। তারপরে ওই যে মেরি, ওই যে মেয়েটা যেটা প্রথম জন্মগ্রহণ করছিল, ওইটা মেরি, বুঝছো কিনা? ওই যেটা প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে দ্বিতীয়বার বিয়ে করছেন, যেটা বিয়ে করার পরে এলিজাবেথ হয়েছে, এলিজাবেথকে অবৈধ ঘোষণা করছেন পরে। তো যাই হোক, এখন দেখো এলিজাবেথকে তার নিজের বাবা অবৈধ ঘোষণা করছেন, কারণ তার মাকে তো হত্যা করছেন অবৈধ অভিযোগ দিয়া। আচ্ছা, হেনরি VIII গেল, তেমন বিখ্যাত সাহিত্য টাইত্য কিছু হয় নাই। এলিজাবেথের আমলে কি, এখন একটু শোনো, রানী এলিজাবেথের বাবা হেনরি VIII মারা গেছেন। মারা যাওয়ার পরে তার পুত্র যেটা ছিল এডওয়ার্ড আসছে, 16 বছর বয়সে এডওয়ার্ড মারা গেছেন। তারপরে ওই যে প্রথম কন্যাটা ছিল মেরি ক্ষমতায় আসছেন। মেরি মারা যাওয়ার পরে এখন ক্ষমতায় আসবে কে? এলিজাবেথ আছে। এলিজাবেথকে বৈধ না অবৈধ? এলিজাবেথ অবৈধ। ইংল্যান্ডের সব যাজকেরা এলিজাবেথকে বৈধতা ঘোষণা করে 1558 সালে ক্ষমতায় আসেন এলিজাবেথ, এবং তিনি আইসা বললেন যে তিনি বিশেষ ঘোষণা করলেন, ইংল্যান্ড ইজ মাই হাজব্যান্ড, ইংল্যান্ড ইজ মাই হাজব্যান্ড, ইংল্যান্ডে আমার স্বামী। তো এই 1558 সালে আসেন, শি ইজ কল্ড দ্য ভার্জিন কুইন। তিনি বিয়ে শাদী করেন নাই, তিনি 1558 সালে আসলেন, 1603 সালে মারা গেলেন। এবং এই আমলে ইংরেজি সাহিত্যের সকল শাখা প্রশাখা বিকশিত হয়। মনে রাখবা, ছোট গল্প এবং উপন্যাস ছাড়া ইংরেজি সাহিত্যের সব শাখার বিস্ময়কর ঘটে এই আমলে। এই জন্য দিস ইজ কল্ড দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। বারবার পরীক্ষা আসে, ইংরেজি সাহিত্যের সোনালী যুগ কোনটা, গ্লোরিয়াস পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। বহুত কাহিনী বলবো। রানী এলিজাবেথ অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে প্রণোদনা দিলেন, টাকা পয়সা দিতেন, তাদেরকে দিয়ে লেখালেখি করাইতেন, তাদেরকে মানে বিভিন্ন মূল্যায়িত করতেন। অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী সেই শিক্ষার্থীদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। ক্রিস্টোফার মার্লো হলেন প্রধান ইউনিভার্সিটি উইট, টমাস কিড ইউনিভার্সিটিতে না পড়ে ইউনিভার্সিটি উইট। বহুত গল্প সেখানে। এলিজাবেথ মারা গেছেন, মারা যাওয়ার পরে তার নিকটতম আত্মীয় পাওয়া গেছে কোথায় বলো? এই স্কটল্যান্ডে।
এই কোথায় বলো? স্কটল্যান্ডে। খুব খেয়াল করে দেখো, ইংল্যান্ডের রাজা রানী এলিজাবেথ 1603 সালে মারা গেছেন। মারা যাওয়ার পরে তার কোনো উত্তরাধিকার নাই, তার বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, নিজে বিয়ে করেন নাই, সন্তান দ্বিতীয় নাই, ভার্জিন কুইন। এখন তার উত্তরাধিকার তার ফুফুর ওয়ারিসের দিকে আমরা তাকাইলাম। তার ফুফুকে বিয়ে দেওয়া হয়েছিল স্কটল্যান্ডে। ওই ফুফুর ঘরের একটা মেয়ে হয়েছে, মেয়ের ঘরে একটা ছেলে, ছেলের নাম জেমস। এই যে এই জেমস ফার্স্ট একসাথে 2 দেশের রাজা। বলো কয় দেশের রাজা? 2 দেশের রাজা, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের রাজা। তো ইংল্যান্ড স্কটল্যান্ডের রাজা কিভাবে হইলেন? 2 দেশ কিন্তু রাজা একজন, কারণ উত্তরাধিকারী না থাকার কারণে, বুঝছো কিনা? ফুফুর বংশের ওয়ারিশ ইংল্যান্ডের রাজা হয়ে গেছে। 2 দেশ এক রাজা। মনে রাখবা, এটা আমি আগামী ক্লাসে বুঝাবো। ইংল্যান্ড স্কটল্যান্ড মিলে ব্রিটেন, ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস মিলে গ্রেট ব্রিটেন, এবং এই গ্রেট ব্রিটেনের সাথে পরবর্তীতে 1801 সালে যুক্ত হয়েছে আয়ারল্যান্ড, হয়ে গেল ইউনাইটেড কিংডম। বর্তমানে আয়ারল্যান্ড পুরাটা নাই আছে নর্দার্ন আয়ারল্যান্ড। এই জন্য বর্তমানে ইউনাইটেড কিংডম, ইউকে এর পূর্ণাঙ্গ নাম হলো ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড নর্থ আয়ারল্যান্ড। তো এবার জেমস মারা গেছেন, জেমসের আমলটাকে মেটাফিজিক্স হয়, জন ডানের মতো বড় বড় কবি সাহিত্যিকদেরকে পাবো। তারপর উনি যখন মারা যায়, তখন উনার মারা যাওয়ার পর উনার ছেলে চার্লস দ্য ফার্স্ট ক্ষমতায় আসছেন। চার্লসের নাম অনুসারে যুগের নাম হলো ক্যারোলিন পিরিয়ড। মনে রাখবা, চার্লসের নাম অনুসারে নাম হচ্ছে ক্যারোলিন। জেমসের নাম অনুসারে হচ্ছে জ্যাকোবিয়ান। জেমসকে ল্যাটিন ভাষায় বলা হয় জ্যাকব, সেখান থেকে জ্যাকোবিয়ান। চার্লসকে বলা হয় ক্যারোলাস থেকে ক্যারোলিন। এই রাজা চার্লসকে চার্লসের আমলে আবার একটা গৃহযুদ্ধ হয়। এই গৃহযুদ্ধের মধ্যে রাজা চার্লসকে শিরশ্ছেদ করা হয়, বুঝছো কিনা? তখন তার ছেলে চার্লস দ্য সেকেন্ড ফ্রান্সে পালায় আত্মরক্ষা করছিল, মনে রাখবা। এরপরে এই 11 বছর কমনওয়েলথ পিরিয়ড, এটার নাম হলো কমনওয়েলথ। এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা রানী কিছুই ছিল না, এটা শুধু পার্লামেন্ট ছিল। ইংল্যান্ডে পার্লামেন্ট এবং গণতন্ত্র সবসময় একসাথে চলতো, কিন্তু এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা রানী ছিলেন না। এটার নাম কি বলো? এই কমনওয়েলথ পিরিয়ড। পরবর্তীতে আমরা আগামী ক্লাসে পড়বো, নাম হলো রেস্টোরেশন, বুঝছো কিনা? রেস্টোরেশন মানে এই পরের যুগটার নামে আসবে রেস্টোরেশন। বলো রাজার ছেলের, এই যে একটু আগে বলছিলাম, বলো রাজা চার্লস দ্য ফার্স্টের রাজা চার্লস দ্য ফার্স্টকে হত্যা করা হয়েছিল। একজন বলো, হত্যা করার সময় তার পুত্র চার্লস দ্য সেকেন্ড কোথায় পালায় আত্মরক্ষা করছিল? হ্যাঁ, ফ্রান্সে। এই যে ফ্রান্সে পালায় আত্মরক্ষা করছে। এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। 11 বছর পরে ওই ফ্রান্স থেকে ইংল্যান্ডের ওই যে চার্লস দ্য সেকেন্ড কে না ক্ষমতায় বসানো হয়। এটার নাম রেস্টোরেশন। রেস্টোরেশন মানে পুনরুদ্ধার, হারিয়ে যাওয়া রাজতন্ত্র পুনরুদ্ধার হয়। এটার নাম এই জন্য 1660 সাল কেন বিখ্যাত? রেস্টোরেশন পিরিয়ড। কারণ যে রাজাকে কি করা হয়েছে বলো? কি করা হয় বলো? যে রাজাকে তোমার কি হারিয়ে যাওয়া রাজতন্ত্র আবার পুনরায় আসছে। জাকির প্রশ্ন করছো, এলিজাবেথকে অবৈধ ঘোষণা করছে পুত্র সন্তানের প্রত্যাশায়। রাজা চিন্তা করছে যে মেয়ের সন্তান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আবার কেন ক্ষমতায় আসছে? কারণ তার উত্তরাধিকার আর কেউ নাই। এলিজাবেথের বাপ নাই, বা কেউ নাই। হেনরি VIII বংশের আর কেউ নাই। এলিজাবেথ জীবিত আছে। এখন এলিজাবেথ কিন্তু অবৈধ ঘোষণা দিয়ে রাখছে, যাজকেরা তাকে বৈধতা ঘোষণা করে ক্ষমতা নিয়ে আসছেন। তো আগামী ক্লাসে এখান থেকে শুরু হবে। পুরো ক্লাসটা শেষ করতে পারি নাই, হয়তো শেক্সপিয়ার টাচ করা শুরু করবো শেষ মানে কিন্তু আমার কি দিয়ে শুরু করবো? ওই যে ইম্পর্টেন্ট পিরিয়ড শেষ করতে পারি না এখনো। ঠিক আছে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যার, হ্যাঁ বলো। বেকার ছিল, আবার কেন ফ্রান্স থেকে ধরে এনে তাকে ক্ষমতা দিল? হ্যাঁ, কাকে? কমনওয়েলথের সময় 11 বছর স্যার পার্লামেন্ট তো খালি ছিল, তাহলে আবার কেন ফ্রান্স থেকে ধরে? বুঝছি, মনে রাখবে এই কমনওয়েলথে 2 জন রাজা ছিলেন। একজনের নাম হলো অলিভার ক্রমওয়েল, আর একজনের নাম হলো রিচার্ড ক্রমওয়েল, বুঝছো? অলিভার ক্রমওয়েল আর রিচার্ড ক্রমওয়েল কি করছেন? অলিভার ক্রমওয়েল যাই ভালো ছিল, রিচার্ড ক্রমওয়েল ছিল একবার মির্জাফর, ইয়াজিদের মতো, বুঝছো? উনারে সরাইয়া ইংল্যান্ডের লোকেরা ব্লাডলেস রেভলিউশন, রক্তপাতহীন বিপ্লবের মাধ্যমে এই রিচার্ড ক্রমওয়েলকে সরাইয়া ফ্রান্সে গিয়া ওই যে রাজার ছেলেকে ইংল্যান্ডের ক্ষমতায় এনে বসাই দেন। এটার নাম রেস্টোরেশন, বুঝছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা স্যার হচ্ছে ব্রিটিশ যারা রাজা বা রানী ছিল স্যার, তারা কি স্যার নরম্যানদের বংশধর ছিল না ওরা পিওর ব্রিটিশ ছিল স্যার? না, এটা এক এক সময় এক একজন ছিল, যে সময় মনে হয় রাজতন্ত্র দখল করতে পারছিল তারা। যেমন রানী এলিজাবেথ টিউডরের পরে দেখুন আবার চলে আসছে স্টুয়ার্ট। এই যে আছে না, এই যে জেমস আছে না, জেমস তো স্টুয়ার্ট বংশ, কারণ সে তো ওই স্কটল্যান্ড থেকে আসছে। বারবার চেঞ্জ হয়েছে কিন্তু এগুলো। জি স্যার। স্যার আরেকটা কথা স্যার, লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে কি স্যার আমরা স্টাডি করবো স্যার, বা ওনাকে কি স্যার আপনার ভালো লাগে? লিওনার্দো ভিঞ্চি নিয়ে ওই যে হ্যাঁ, কারণ লিওনার্দো ভিঞ্চির প্রভাব তো অনেক বেশি। কারণ তুমি দেখো
প্রথম রকেটের মানচিত্র নিয়ে আসছেন। জ্ঞান বিজ্ঞানের যে কিছু সূচনা আবার বিদ্যুৎ চলে গেছে, কিছু সূচনা উনার মাধ্যমে হয়েছে। স্যার আমার ওনাকে সবচেয়ে বেশি স্যার মাল্টি ডাইমেনশনাল মনে হয় স্যার। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে টাচ করেনি, সত্য কথা বলছো। গণিত থেকে শুরু করে মানে যুক্তি তর্ক, এবং মনে রাখবো ওনারা কিন্তু সবাই অধিকাংশ সময় দেশান্তরী ছিলেন, শান্তি পায় নাই। জি স্যার। তো ঠিক আছে ইনশাল্লাহ। তুমি তো সবার কাছে বললাম যে যারা আছো মানে ক্লাস মিস করো না, খুব হৃদয় কান দিয়ে শুনবা, দেখো যে একটা হ্যাঁ বলো। স্যার আমি গত 2 বিসিএস স্যার 5-এর উপরে স্যার লিটারেচার পাইনি স্যার, এটা মানে এই জন্য স্যার কি করা যায়? সব নাজরুলের সাথে সমাধান নিতে হবে, আমার কাছে এখন কোনো সমাধান নাই। আমি একজন বলছে যে নবী হযরত মুহাম্মদ যখন ইন্তেকাল করার পরে 3 দিন। মনে রাখবে একটা কথা, এটা এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করছেন তখন কেউই বিশ্বাসই করতে পারছিল না যে তিনি ইন্তেকাল করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে কি করবে বলো, এই তোমার কি তোমার যে ব্যক্তি বলবে যে নবী মারা গেছেন তার গর্দান উড়াই নেওয়া হবে। তখন আবু হুরায়রা বললেন যে না, সব নবীরা মরণশীল, নবীরাও বলে গেছেন, সবাই এরকম। এরপরে শান্ত হয়েছেন। তারপরে খেলাফত, এরপরে হলো যে কে যে নেতৃত্ব দেবেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো উত্তরাধিকার নির্ণয় করে দেন নাই। এরপরে এটা নিয়েই তোমার বিভিন্ন সুর হয়েছে, বিভিন্ন কি বলবো মজলিস হয়েছে। তারপরে এই আওয়াজ গোত্র থেকে, আনসার গোত্র থেকে, কুরাইশ বংশ থেকে, মুহাজিরদের মধ্যে এটা করতে করতেই তারপরে কি হয়েছে বলো। এবং আরেকটা কথা মনে রাখবা যে 3 দিন হয়ে গেছে, মনে রাখবা যে এই নবীদের ব্যাপারে একটা কথা তোমার জানা রাখি। তোর নবীদের ব্যাপারে যেটা মনে রাখবো, নবীরা কিন্তু কবরে যেইভাবে শায়িত হয়েছে এইভাবেই আছেন। ইন্নাল্লাহ হারাম আলাল ইয়াতে, যে নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন নবীদের আনতাকুল আসসাদাল আম্বিয়াই, নবীদের দেহকে টাচ করা নিষিদ্ধ করেছে। এই জন্য তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন ছিল না, অবিকল ছিল শরীরের মধ্যে। এই প্রচন্ড গরমের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো মানুষ রাখলে একদিন পরেই তো শরীর ইয়ে হয়। এটা একটা বলো মনে রাখবার নিদর্শন, একদম অবিকল ছিল। বিষয়টা বুঝছো? 3 দিন যে ছিল না, নবীর যেইভাবে ছিলেন ঠিক সেই। স্যার আপনার বইটা পাওয়া যাবে স্যার? ও তো কাজের চাপে না, মানে ধরো মাঝে মধ্যে হারাই যাই, আবার যখন লিখতে বলি টানে লিখতেছি। তারপর তোমাদেরকে সফট কপিটা দিয়ে দেবো, এটা নিয়ে আপাতত চালাও। ঠিক আছে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। হ্যাঁ আবার বাসায় যাবো তো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার খুললে আপনার এই মাসে দেখা হবে ইনশাআল্লাহ স্যার। দেখা হবে, টাইমটা একটু চেঞ্জ হবে মনে হয়, টাইমটা চেঞ্জ করে দেবো। স্যার বরিশালে আসবেন কবে স্যার একটু বলবেন? বরিশালে এই মাসে আসার সময় পাবো না। স্যার খুললে আপনার লিটারেচারের ক্লাস, স্যার খুললে আপনার লিটারেচার ক্লাস। লিটারেচার হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার আপনি আমাকে চিনতে পারছেন মনে হয় স্যার, আমি আপনাকে রসমালাই খাওয়াইছিলাম স্যার খুলনা থেকে। আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ।
হুম